সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন, চাইলে প্রশ্নও করতে পারেন। কিন্তু তার আগে চলুন আজকে যেসব আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। আমার ডান দিকে আছেন আমি ওহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে গোল টেবিলে স্বাগত। আমি অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী, বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আছি রেজিস্ট্রার হিসেবে। ওয়েলকাম। জি, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, জাতীয় সংসদের সদস্য, সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ আপনাকে স্বাগত গোল মন্ত্রণালয়। টেবিলে। ইমতিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম। বাঁ দিকে আছেন মাহফুজুল্লাহ, গণমাধ্যম কর্মী। তারেক শামসুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত। ববি হাজ্জাজ, জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা। ওয়েলকাম। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে আপনারা পরিচিত হলেন। আমরা আলোচনায় যাব। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি, এরকম একটা কাঠামো আমরা ঠিক করেছি। তো এইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আরো বড় করা যায় এই সম্পর্কের আলোচনাটাকে? 3.5 দিনের কনফারেন্স হলে হয়তো ব্যাখ্যা করা যেত, তবে চেষ্টা করব 3 মিনিটে শুরু করতে। এমনিতে বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় ওঠানামার মধ্যে থাকে বিভিন্ন কারণে। যেটা এখন পর্যন্ত বাংলাদেশ কতখানি করতে পেরেছে কিনা, ভারতও ততখানি করতে পারেনি, যেটা আমরা যুক্তরাষ্ট্র বা চীনের মধ্যে যেটা দেখি, সেটা মূলত জনগণের সাথে একটা সম্পর্ক রাখে, দলের সাথে সম্পর্ক রাখে না। যেটা আমরা দেখেছি, বিশেষ করে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী, তারা দলের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে। এটা একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, যার ফলে যেটা হয়েছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার ফলে এক ধরনের স্বাভাবিকভাবে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব হওয়াটাই স্বাভাবিক। কারণ যেহেতু কংগ্রেসের বিরুদ্ধে মোদী সরকার বা মোদীর পার্টি এত আন্দোলন করে ক্ষমতায় এসেছে একেবারে বড় আকারে, একেবারে 2/3 মেজরিটি নিয়ে, সেই জায়গায় অনেকে হয়তো মনে করছে যে এর পরিবর্তন কিছু হবে কিনা। এমনিতে যে কোনো সরকার, যেটা বিজেপি, আমাদের দেশে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, আমি যদি গত 2 ডিকেড ধরে দেখি, এমন কিছু হয়নি, মানে যদি আমি ট্রেড দেখি, আমি যদি উন্নয়নের সম্পর্ক দেখি, এমন কোনো ভাটাও পড়েনি, আবার এমন কোনো কি বলা হয় জোয়ারও আসেনি, যেটা এক জায়গায় এসে মোটামুটি ভাবে একটা কনসেনসাস তৈরি আছে। তবে যেটা সমস্যা একটা আছে, যে তাহলে একটা রেটরিকের আছে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের সম্পর্কে এক ধরনের রেটরিক আসে, যেটা বিএনপি আমরা দেখেছি রেটরিকটা অন্য ধরনের থাকে। ঠিক একইভাবে কংগ্রেস থাকলে যতখানি ভালোভাবে কথা বলা হয়, বিজেপি থাকলে হয়তো ওইভাবে নাও হতে পারে, এই ধরনের হয়তো ওঠানামা কিছুটা করে। তবে এমনিতে আমি মনে করি না যে খুব একটা যাকে বলা হয় সাংঘাতিক ওঠানামা করেছে, সাংঘাতিক খারাপ হয়ে গেছে, আবার সাংঘাতিক ভালো হয়ে গেছে, সেরকম সম্পর্ক হওয়ার কতগুলো স্ট্রাকচারাল প্রবলেমস আছে, যেগুলো হয়তো আমরা আলোচনার সময় আরো ব্যাখ্যা করা যেতে পারে। জি মাহফুজুল্লাহ, আমরা যদি কতগুলো ইস্যু ধরে আলোচনা করি, তিস্তার ব্যাপারটা, সীমান্ত চুক্তি, তারপর সীমান্ত হত্যা, মমতা ব্যানার্জি সফর করে গেলেন, এই প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন। আপনি শেষ যেখানে করেছেন মমতা ব্যানার্জির সফর, আমি ওটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জির সফরের কারণেই গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে যে পরিমাণ আলোচনা হয়েছে, যে পরিমাণ সময় আমরা দিয়েছি, আমার কাছে প্রশ্নটা যে আসলে ওই সফরটা এত গুরুত্বপূর্ণ কিনা। মানে এটা মনে হয়েছে যে একটা খুব বিরাট একটা ঘটনা ঘটেছে কূটনৈতিক অঙ্গনে, এইটা আমাদেরকে আলোচনা করতে হবে। এইখানে একটা আমার দ্বিমত আছে আর কি, যেহেতু এটা মমতা ব্যানার্জির সফর। মমতা ব্যানার্জিকে আমি ব্যক্তি হিসেবে বলছি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর কি, আপনি যদি ভারতের সমগ্র ভারতীয় কাঠামোর মধ্যে দেখেন। দ্বিতীয় হচ্ছে, তার এই সফরটা তার জন্য যতখানি লাভজনক, তার চেয়ে সেই তুলনায় আমাদের জন্য কিছুই হয়নি, বরং তিনি আমাদের প্রধানমন্ত্রীকে একটু খোঁচা মেরে দিয়ে গেছেন। মানে তার কথার মধ্যে এটাকে আপনি টিটকারি বলতে পারেন এক অর্থে। ওই যে মাছের ব্যাপার নিয়ে, পানির ব্যাপার নিয়ে তিস্তায়
এইটাও আমার কাছে খুব মনে হয়েছে আর কি, যে এটা খুব একেবারেই কি বলবো আমি, এক ধরনের ওই যে ছোটদের খেলার মতন আর কি, আপনাকে একটা খোঁচা দেওয়া সেই রকমের। এখন আপনি যে প্রশ্নগুলো কথা বলেছেন, এই প্রশ্নগুলো আমি ইমতিয়াজের সঙ্গে এক জায়গায় একমত, যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কটা যদি ইন টোটালিটিতে আমরা না দেখি বা টোটাল কনটেক্সটে বিচার না করি, তাহলে একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে। 1972 সাল থেকে 71 সাল বাদ দিয়ে 72 সাল থেকে এই পর্যন্ত হিসাব করলে কিন্তু এইটা মোটামুটি একটা রকমের জায়গায় ছিল। মাঝখানে 1975 সালের 15ই আগস্টের পরে কিছুদিন এক ধরনের শীতলতা বা এই ধরনের একটা অবস্থা ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যেমন ধরেন আপনি পানির প্রশ্ন যদি তোলেন, পানির প্রশ্ন শেখ সাহেবের আমলে একটা ফারাক্কা চুক্তি হওয়ার পরে কিছুদিনের জন্য, সেটা চুক্তি না ট্রায়াল, মানে আমরা অ্যালাউ করেছিলাম 15 দিনের জন্য, কিন্তু পরে দেখা গেল আর সেটা কোনো সমাধান হয়নি। এবং পরবর্তী পর্যায়ে এটা নতুন করে সমাধান হলো 1977 সালে। তারপরে যখন আপনার দেশাই ঢাকায় আসলেন এপ্রিল মাসে 1979 সালের, তখন দেখলাম আবার এই তিস্তার পানি ভাগাভাগি, আপনার ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট, এই সমস্ত জিনিস নিয়ে আবার নতুন করে উভয় পক্ষের মধ্যে ইনসার্জেন্সি, যারা ভারতে চলে গিয়েছিল 1975 সালে 15ই আগস্টের পরে, এমনকি ট্রেড ইমব্যালেন্স, কারণ তখন যে পরিমাণ ট্রেড ইমব্যালেন্স ছিল সেই তুলনায় কিন্তু এখন অনেক বেশি, কারণ ভারতের এখন এখানে ট্রেড ইন্টারেস্ট হচ্ছে প্রায় অলমোস্ট $6 বিলিয়ন অ্যানুয়ালি, সেই তুলনায় কিন্তু আমাদের ট্রেড একেবারেই খুব কম। এবং আমাদের কিন্তু সবসময় ভারত যেহেতু একটা বড় প্রতিবেশী, আমাদের প্রত্যাশাটা ওর কাছে অনেক বেশি থাকে। সমাজও যেমনিভাবে বড় প্রতিবেশীর কাছে আপনি নিশ্চয়ই আশা করেন না যে বড় প্রতিবেশী আপনার সঙ্গে মানে রূঢ় আচরণ করবে বা খারাপ আচরণ করবে, সেই জন্য ভারতের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি। এবং এই অঞ্চলে সাম্প্রতিক সময় যেটি ঘটেছে, যেটি মোদির ইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে আমার কাছে এখন মনে হচ্ছে পুরো অবস্থাটা দেখে যে ভারত এক ধরনের অনুমোদন পেয়েছে রিজিওনাল সুপার পাওয়ার হিসাবে। এবং রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে অনুমোদন পাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতের এই যে অ্যাক্টিভিস্ট ডিপ্লোমেসির মধ্যে একটা পরিবর্তন আসছে। আগে ভারত মনে করতো সমস্ত জিনিসটা বাইলেটারাল, মানে দিল্লি ঢাকা, দিল্লি কলম্বো, দিল্লি ইসলামাবাদ, দিল্লি কাঠমান্ডু, এটা যেমনি থাকবে। ওই অ্যাক্টিভিস্ট ডিপ্লোমেসির কারণে পুরো বিষয়টাকে সে আবার একটা মাল্টিল্যাটারাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে চায়, কারণ মাল্টিল্যাটারাল ফ্রেমওয়ার্কের মধ্যে না আনলে এই কোনো জিনিস তো তার পক্ষে সলভ করা সম্ভব না এবং লিডারশিপটা দেওয়া সম্ভব না। সেখানে বাংলাদেশ এইসব ইস্যুতে, ও আপনি আরেকটা কথা বলেননি, সেটা হচ্ছে যে বর্ডারের বিষয়টা, এবং এই বিষয়গুলোকে কিভাবে সলভ করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে গত কিছুদিন ধরেই সেটা হচ্ছে যে যত না সিকিউরিটির বিষয়টা বলা হয় আমাদের এখানে, যে ভারতের সিকিউরিটি বিষয়টাকে আমরা খুব বড় করে দেখি, আমাদের এখানে তাদের লোকজন লুকিয়ে ছিল, তাদের যে সমস্ত, তার চেয়ে বড় হচ্ছে ডেমোগ্রাফিক ফ্যাক্টরটা। এই ডেমোগ্রাফিক ফ্যাক্টর নিয়ে কিন্তু আপনি আসাম, ওয়েস্ট বেঙ্গল ওরা খুব সাংঘাতিকভাবে চিন্তিত আছে। এটা এই ডেমোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে যে হিন্দুরা এখান থেকে চলে যায় ওরা, আর হচ্ছে মুসলমানদের মধ্যে যারা যায় ওখানে সিজনাল এমপ্লয়মেন্টের জন্য গিয়ে ওখানে থেকে যায়। এবং এটা কিন্তু আসামে খুব বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে, কারণ তারা বলছে যে পপুলেশনের যে কম্পোজিশন সেটা আপসেট হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলও কিন্তু একই অবস্থা, কারণ ওয়েস্ট বেঙ্গল এখন কিন্তু প্রায় অলমোস্ট 30% টোটাল পপুলেশনের মুসলমানদের মধ্যে। এগুলো এই ডেমোগ্রাফিক ফ্যাক্টরটা কিন্তু বড় সমস্যা হয়ে দেখা দেবে। যদিও সেটাকে ঠেকানোর জন্য এই বারবেড ওয়্যার এবং অন্যান্য জিনিস করা হয়েছে, কিন্তু বারবেড ওয়্যারও কিন্তু প্রবলেম সলভ করতে পারছে না। এই যে 4000 কিলোমিটারের আপনার বর্ডার, এই বর্ডারের যে টেরেনের যে প্রবলেম, যেখানে নদী আছে, মার্শি ল্যান্ড আছে, এটা আছে, ওইটা আছে, সেখানে তো আপনি কাঁটাতার দিয়ে আটকাতে পারছেন না, এটা একটা। আর আরেকটা কথা যেটা ভারত এখন বলবার চেষ্টা করে আমাদের সঙ্গে আলোচনায়, সেটা হচ্ছে যে এই কাঁটাতারের বেড়া কিন্তু কেটে ফেলে আমাদের লোকজন, বলে যে আমরা যতই কাঁটাতারের বেড়া দিই তোমরা তো কেটে আবার ওখান দিয়ে পার হয়ে যাও। এগুলো হচ্ছে একেবারে ফিল্ডের যে রিয়েলিটি সেখানে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে বিএসএফ এর বিভিন্ন পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স আর আমাদের বিডিআর মানে বিজিবির পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা অনেক তফাৎ। আমাদের বিজিবির পোস্ট কিন্তু অনেক দূরে দূরে, যেহেতু আমাদের স্ট্রেংথ কম, নাম্বার কম, ওদের কিন্তু আবার অনেক কাছাকাছি। তো সামগ্রিকভাবে মেলালে যেটা সেটা হচ্ছে যে ভারত, আমার মনে হয় যে এই মোদী সরকার আসবার পরে, ক্ষমতা আসবার পরে দৃষ্টিভঙ্গিগত ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। এটা একেবারে যে খুব একটা খুব বড় জিনিস আমি সেটা বলবো না, যদিও আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের খুব গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল যেই বিদায়ী কংগ্রেস সম্পর্কে সরকারের সঙ্গে, কিন্তু সম্পর্কটা যে জায়গায় ছিল সেখানেই আছে। খুব যে আমরা সামনে এগোতে পেরেছি এইটা মনে করবার কোনো কারণ নেই। সম্পর্ক কি হওয়া উচিত এটা আমি পরে বলবো। জি, আমাদের সঙ্গে আছেন সংসদ সদস্য তাজুল ইসলাম, আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে প্রতিটি মানুষে তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলেই তার জন্য লাভজনক।
এই উপলব্ধিটা পৃথিবীর যে সমস্ত দেশ যত তাড়াতাড়ি অনুধাবন করতে পেরেছে তারা তত বেশি সফলতা অর্জন করছে বলে আমি দেখি। উদাহরণ হিসাবে আমরা যদি গোটা ইউরোপকে দেখি, তাহলে একসময় সমগ্র ইউরোপের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেছিল। শেষ পর্যন্ত ইউরোপিয়ানরা বুঝতে পেরেছে যে না, তাদের মধ্যে সুসম্পর্ক তাদের জন্য কল্যাণকর। এবং আজকের প্রেক্ষাপটে শুধুমাত্র প্রতিবেশী নয়, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের সাথে সকলের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা অপরিহার্য। এটা বিশ্ব নেতারাও বিভিন্নভাবে উপলব্ধি করেছেন। বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে দেখা গেছে যে এই যাত্রা কিন্তু আমরা উত্তরোত্তর সারা পৃথিবী কিন্তু অনেক বেশি লাভবান হয়েছে। তো আমাদের প্রতিবেশী দেশ বলতে ভারত এবং বার্মা, খুব স্বল্প একটু জায়গা নিয়ে বার্মার সাথে আমাদের সীমান্ত আছে, তো অর্থাৎ মায়ানমার। তো ভারতের সাথে আমি মনে করি যে আমাদের সম্পর্কটা আমাদের জন্য লাভজনক, ভারতের জন্য লাভজনক। এবং যেহেতু সারা বিশ্বের একটি দেশ বাংলাদেশ এবং ভারত, তো অতএব সারা বিশ্বের জন্য সেটা লাভজনক বলে আমি বিবেচনা করব। এবং আমি মনে করি সাইন্টিফিক্যালি ইট ইজ এ প্রুভড অলরেডি বিন। তো আজকের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে ভারতও এই বিষয়টা উপলব্ধি করেন। আমরা আমাদের স্বীয় স্বার্থের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং আমাদের স্বার্থ সংরক্ষণ করে ভারতের স্বার্থে আঘাত না লাগে এরকম দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আজকের সরকার অঙ্গীকারবদ্ধ। এবং এটারই আমি যদি সূত্র ধরে অতীতের কথা বলতে যাই, যেখানে 51টি সিট মহল ভারতের বাংলাদেশের ভিতরে আর 111টি সিট মহল হলো বাংলাদেশের ভারতের ভিতরে, এটার সমাধানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা যদি আমি আরো পিছনে গিয়ে বলি, তাহলে আসলে এটার একটা সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয় 1972 সনে বাংলাদেশ এর নতুন সরকার অথবা নতুন দেশ অভ্যুদয়ের পর থেকে। তো সে সময় 1974 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সীমান্ত চুক্তি করেছিলেন। তো ভারত সরকার বাংলাদেশ সেটা ইমিডিয়েটলি জাতীয় সংসদে সেটা পাশ করায় নিয়েছেন, কিন্তু তাদের লোকসভাতে তাদের মেজরিটি সংক্রান্ত জটিলতার কারণে আমরা যতটুকু জানি যে তারা বলেছে যে তারা সেটা করতে পারে নাই। তো অ্যাবসোলিউট মেজরিটি তারা কখনোই পায় না যারা নাকি বিলটা পাশ করানোর জন্য। তো এবার মোদী সরকার অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে আছে। তো আমরা আশাবাদী এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করছে যে এই সমস্যাটা সমাধান হওয়া দরকার। এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, মানবতার জন্য, মানুষের জন্য। এবং সে মানুষগুলা ভারতীয় মানুষ হলো, বাংলাদেশের মানুষ হলো, কিন্তু চাল চলন কথাবার্তা কাজে কারবারে পরিবেশগত দিক থেকে তারা কিন্তু একই সংস্কৃতিতে গড়ে ওঠা মানুষ। এদের মধ্যে শুধুমাত্র একটি সীমান্ত দিয়ে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হলো, কিন্তু তাদের মধ্যে মানসিকতার একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় আসছি। হ্যালো, কে বলছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আচ্ছা, ফোনটি বোধহয় পড়ে গেছে, আপনি আলোচনা করেন। আজকে সেখানে আমাদের এই মানুষগুলি যেমনি ভাবে তারা তাদের যে সমস্ত আপনার রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত তাদেরকে সাপোর্ট পাওয়া দরকার, সেই সাপোর্টগুলো বাংলাদেশের নাগরিকদেরকেও বাংলাদেশ দিতে পারে না, ভারতীয় নাগরিকদেরকেও ভারত দিতে পারে না। তো এই সমস্যার সমাধান আমার মনে দ্রুত হওয়া উচিত। আর আমি মনে করি যে আমাদেরও একটা দায়িত্বশীল ভূমিকা এখানে পালন করা উচিত। প্রতিবেশীর সাথে অনাহুদা আমাদেরকে একটা সম্পর্ক অবনতির মাধ্যম দিয়ে আমরা লাভবান হব না। ভারত বড় দেশ হোক, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য 30 লক্ষ লোক রক্ত দিয়ে স্বাধীনতা এনে সারা বিশ্বের মানুষকে বুঝান দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সীমানার দিক থেকে ছোট হলো, মানুষের সংখ্যা যাই হোক না কেন, এরা কিন্তু মানসিকতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী একটা মানসিকতা সম্পূর্ণ একটি দেশ। তো অতএব আমরা আমাদের, যেমন আপনি খুব কাছাকাছি সময়ে আমরা দেখি ভারত এত বড় দেশ, 100 কোটি লোকের দেশ হলো, বাংলাদেশ ক্ষুদ্র দেশ হলো, কিন্তু আমাদের সমুদ্র সীমা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা একটা বড় বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি এবং ভারত সেটাকে কিন্তু মেনে নিয়েছে। এবং আমি মনে করি এই বিজয় আইনের বিজয় এবং আপনার মনে করেন যে পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধার বিজয় অর্জিত হয়েছে। এবং অনেক ধন্যবাদ। আমরা যাব অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। আপনি বলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন একটি আলোচনার অন্যতম বিষয়, এবং আজকে আমরা যখন গোল টেবিলে আলোচনা করছি এমনই একটি সময় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন এবং মোদী সরকার আসার ঠিক 1 মাস পর, আমার যদি তথ্য ইনফরমেশন ভুল হয়ে না থাকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন এবং সেটা সম্ভবত জুলাই মাসে গত বছরের। ফলে বাংলাদেশকে যে ভারত গুরুত্ব দেয়
এটা একটা অন্যতম একটা একটা বিষয়। এবং আমরা সবাই জানি যে 2রা মার্চ ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, নবনিযুক্ত পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন। এর মধ্যে থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের যে অবস্থান এবং ভারতের মোদী সরকার যে কথাটা বলতে চায় তার পররাষ্ট্রনীতির একটা দিক আমি খুব স্পষ্ট লক্ষ্য করি। আমি জানি না আমার সাথে ইমতিয়াজ আমার সাথে একমত হবেন কিনা, যে মোদী তার পররাষ্ট্রনীতি একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে তিনি দক্ষিণ এশিয়াকে গুরুত্ব দিয়েছেন। দক্ষিণ এশিয়াকে তিনি বেশি গুরুত্ব দিতে চান অন্য দেশের তুলনায়। এর কারণ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার তার প্রথম সফরে তিনি ভুটানকে বেছে নিয়েছিলেন, তারপর তিনি নেপালে গেছেন এবং সম্ভবত এই মার্চ মাসে তিনি শ্রীলঙ্কাতে যাবেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অলরেডি সফর করেছেন, ইন্ডিয়া সফর করেছেন, এবং আমরা আশা করছি মোদি মার্চ মাসে বাংলাদেশেও আসার সম্ভাবনা আছে। আমি সবসময় বাংলাদেশ ভারত সম্পর্কটাকে গুরুত্ব দিই এ কারণে যে বাংলাদেশ একটি ছোট দেশ তুলনামূলক বিচারে। দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান আমি যদি হিসাব করি, পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি গ্রোথ বাদ দিয়েও যদি হিসাব করি, দক্ষিণ এশিয়ার 72 ভাগ আয়তনের 72 ভাগ একা ভারত অকুপাই করে আছে। অর্থাৎ একটা বড় দেশের সাথে আমরা একটা ছোট দেশ। এবং এক্ষেত্রে আমি যেটা সবসময় আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে ফিল করি সেটা হচ্ছে যে আমরা ভারতের উন্নয়ন থেকে অনেক বেশি আমরা উপকৃত হতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে ভারতের ব্যুরোক্রেসি। ভারতের আমলাতন্ত্র কখনোই বাংলাদেশকে সমমর্যাদার দৃষ্টিতে দেখেনি, এবং এক্ষেত্রে এই সমমর্যাদার দৃষ্টিতে দেখে না বিধায় অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে, এবং সেই জটিলতাগুলো অতীতে কখনোই সমস্যাগুলোর সমাধান হয়নি। যেমন আমি যদি এক এক করে আপনাকে কথাটা বলি, আপনি দেখবেন যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসার পরও তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী আসার পরও প্রতিশ্রুতি দিয়েছিলেন সীমান্ত হত্যা হবে না, কিন্তু গতকালও সীমান্ত হত্যা হয়েছে। আপনি যদি দেখেন বারবার বলা হচ্ছে শুল্ক অশুল্ক বাধা দূর করা হবে। আমাদের পণ্যের একটা বিশাল বাজার আছে ভারতে, আমাদের জামদানি শাড়ি, আমাদের মেলামাইনের ব্যাটারি, আমাদের পণ্য অনেক চাহিদা আছে, কিন্তু শুল্ক এবং অশুল্ক বাধার কারণে ভারতে ঢুকতে পারছে না। এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা। এরকম আমি যদি দেখি যে ভারতের কতগুলো বিষয়, আন্তঃনদী সংযোগ প্রকল্প, পানি বন্টনের বিষয়টা মাহফুজুল্লাহ সাহেব বলেছেন যে তিস্তার চুক্তির ব্যাপারে আমাদের প্রত্যাশা একটা বিশাল প্রত্যাশা ছিল, এবং আমরা যখন কথা বলছি তখন তিস্তায় পানি নেই। এই সময়টা পানি কম থাকে তুলনামূলক বিচারে, কিন্তু পানিটা একদমই নেই। এখন এই তিস্তার পানি চুক্তি স্বাক্ষরিত হবে সেটা একরকম একটা খসড়া হয়েছিল দিল্লির সাথে, এবং 2011 সালে যখন মনমোহন সিং বাংলাদেশে আসলেন তখন চুক্তি খসড়া হওয়ার কথা ছিল। সেখানে মনমোহন সিং এর সাথে আরো 4 জন কিংবা 5 জন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আসলেন না শুধু মমতা ব্যানার্জি। আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে খুব হাই প্রোফাইল সম্বর্ধনা দিয়েছে এখানে বাংলাদেশে, এবং কিন্তু আমাদের যে প্রত্যাশা তিস্তা পানি বন্টনের চুক্তিটা মমতা ব্যানার্জি ওকে করবেন, তার আপত্তির কারণে চুক্তিটা হয়নি। কিন্তু আমি খুব দুঃখিত যে তার বক্তব্য থেকে আমি সেটা পাইনি, এবং তিনি বলে গেছেন এটা আস্থা রাখার জন্য। এটা একটা ডিপ্লোম্যাটিক ভাষা, তিনি রাজনীতি করেন। 2016 সালে তার নির্বাচন, সুতরাং এই তিস্তার চুক্তি আদৌ হবে এটা আমার মনে হয় না। জি, অনেক ধন্যবাদ। আমরা যাবো ইসফাক ইলাহি চৌধুরী, আপনি কিভাবে দেখছেন? এখন পর্যন্ত যেসব আলোচনা হয়েছে সেটা সূত্র ধরে বলতে চাই যে ভারত যেমন আমাদের একটা ইম্পর্টেন্ট নেইবার, একইভাবে বাংলাদেশও ভারতের একটা ইম্পর্টেন্ট নেইবার। কারণ সার্ক রিজনের মধ্যে এখন এই যে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট পার্টনার। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, 12-13 স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ভারত $5 বিলিয়ন, এবং আমরা আশা করছি অতি শীঘ্র এটা $10 বিলিয়ন হতে পারে। তো একটা জিনিস এখানে আমি জনাব মাহফুজুল্লাহর সাথে ডিসএগ্রি করব, যে আমাদের যদিও ট্রেড বাড়ছে কিন্তু বাংলাদেশের শেয়ার ইন দ্য ট্রেড ইজ ইনক্রিজিং। যেমন একসময় ছিল 1:12, মানে 12 টাকা ওদিক থেকে আসলে আমরা 1 টাকা এক্সপোর্ট করতাম, সেখানে এখন আমাদের লেটেস্ট হচ্ছে 1:8.5। মানে যে টোটাল ভলিউম বাড়ছে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট ইনটু ইন্ডিয়া বাড়ছে। এবং শুল্ক অশুল্ক বাধাও এখন অনেক দূরীভূত, ইন দ্য সেন্স দ্যাট আগে যে একটা ওরা কি ছিল যে এই জিনিস আমরা এটাকে কি বলে যে
আমরা এক্সপোর্ট করতে পারবো না, এই যে লিস্টটা ছিল সেই লিস্টটা বলতে গেলে এখন প্রায় নাই। তবে আমি আবার আরেকটা জিনিস বলবো যে এই ভিজিটটা আমরা যদি বলি যে ইট হ্যাজ নট বিন সাকসেসফুল, আবার আরেক দিক দিয়ে দেখা যায় এটা সাকসেসফুল। কিভাবে? যে একটা এই যে আমাদের বিরাট সমস্যা ছিল, যেটা মাননীয় সংসদ সদস্য বলেছেন যে 1947 সাল থেকে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা হচ্ছিল না, এনক্লেভস এবং অ্যাডভার্স পজেস ল্যান্ড, এবং এটাও কিন্তু এই মমতা ব্যানার্জির বাধা ছিল এখানে। উনি বলেছিলেন যে এখানে আসলে বাংলাদেশ প্রায় 10,000 একর এক্সট্রা জায়গা পাচ্ছে, ডিফ্যাক্টো এগুলো আমাদের দখলেই আছে, কিন্তু ডিজিউর মানে আমাদের আইনগতভাবে এটা ছিল না। এই যে এক্সচেঞ্জটা হবে, এই এক্সচেঞ্জের ফলে বাংলাদেশের সীমানা 10,000 একর বেড়ে যাবে, প্লাস অ্যাডভার্স পজেস ল্যান্ড যেটা নিয়ে অনেক গোলাগুলি হয়, মারামারি হয়, ইয়ে হয়, সেটাও যদি সলভ হয়ে যায় অ্যানাদার 500 একর, সো অ্যাকচুয়ালি 10,500 একর। এটা নিয়ে কিন্তু মেঘালয়ের আপত্তি ছিল, এখন বিজেপি গভর্নমেন্ট আসছে, সেই আপত্তি থাকবে না। সুতরাং আমরা সামনে দেখতে পারি যে অন্তত এই জিনিসটা, যে এনক্লেভস এবং অ্যাডভার্স পজেস ল্যান্ডের সমস্যাটা দূরীভূত হবে, সেটা সেদিক দিয়ে আমরা বলতে পারি যে দিস হ্যাজ বিন এ সাকসেসফুল ওয়ান। আমি আসবো আপনার কাছে আবারও, মিস্টার ববি হাজ্জাজ। জি, ধন্যবাদ। অনেকে অনেক কথা বলেন, আমি সেটার সাথে জাস্ট অ্যাড করতে চাই যে ভারত বাংলাদেশের সম্পর্কে যতটাই শুরু থেকে আজ পর্যন্ত যতটাই ডিফারেন্স আসুক, চেঞ্জেস আসুক না আসুক, ভারতের স্ট্যান্স এবং ভারত মানে ইন্ডিয়া নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চায় বহির্বিশ্বে, সেটার ভিতরে একটা চেঞ্জ এসছে। আমরা আমাদের সম্পর্কের শুরুর দিকে যদি দেখি, ভারত নিজেকে সুপার পাওয়ার হিসেবে দেখতো না, গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে হয়তো তারা এখনো নিজেদেরকে দেখেন না, কিন্তু এখন তারা নিশ্চিত নিজেদেরকে রিজিনাল সুপার পাওয়ার হিসেবে দেখেন, এবং রিজিনাল সুপার পাওয়ার হিসেবে তাদের এই রিজনে কিছু রেসপন্সিবিলিটিস আছে, এবং যেহেতু নিজেদেরকে রিজিনাল সুপার পাওয়ার হিসেবে তারা এস্টাবলিশ করেছেন এবং করে রাখতে চাইছেন, তার জন্য বহির্বিশ্বের কাছেও তাদের কিছু অ্যাকাউন্টেবিলিটি আছে, যে এই রিজনের জন্য তাদের কিছু অ্যাকাউন্টেবিলিটি আছে। অনেক ইস্যুস নিয়ে কথা হচ্ছে, আমি ছোটখাটো হয়তো একটা পলিটিক্যাল ইস্যুস নিয়ে কথা বলবো, যে আমাদের দেশের রাজনীতিতে আমাদের অনেক ফরেন স্টেক হোল্ডার্সরা ইম্পর্টেন্ট। কেন? কারণ তাদের সাথে আমাদের ট্রেড আছে, তাদের সাথে অনেক ধরনের সম্পর্ক আছে, আর আমাদের দেশের স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া, অ্যান্ড এই কথাটা এসছে যে ইন্ডিয়ান স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট টু আস। ইন্ডিয়া ভালো করলে পাশে আমরা আছি, সেটার হয়তো কিছু সুফল আমরা পাবো, আমরা ভালো করলে ইন্ডিয়ান অ্যাটলিস্ট যেই রিজিয়নগুলো আমাদের সাথে আছে সেটার সুফল তারাও পাবে। সো ইন প্রিন্সিপাল অবভিয়াসলি আই এম শিওর তারা চাইবে আমাদের উন্নতিটা ঠিকভাবে হোক, অলসো আমাদের সাথে ভালো সম্পর্ক সবসময় থাকুক, এবং এই পর্যন্ত ঐতিহাসিকভাবে আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল, ওই যে সম্পর্কটা মোটামুটি সিমিলার টাইপের ছিল। অলরেডি ইশফাক ইলাহি চৌধুরী ভাই মেনশন করলেন যে ট্রেড ইমব্যালেন্সটা আরো কমছে, শুধু ভলিউমে বাড়ছে না, ইমব্যালেন্সটাও কমছে, এটা আরো হবে। বাট মাচ মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই থিঙ্ক, স্পেশালি আমরা যখন পলিটিক্যালি কথা বলি তখন ইন্ডিয়ার সফট পাওয়ার আমাদের দেশে, যেহেতু প্রথম থেকে আমাদের একটা কালচারাল সিমিলারিটি আছে, সেহেতু ইন্ডিয়ার হার্ড পাওয়ার যেটা তারা রাজনৈতিক বা ইন্টারন্যাশনাল রিলেশনস যেভাবে তারা পাওয়ার ইউজ করুক না করুক, তাদের সফট পাওয়ারটা কিন্তু খুবই খুবই স্ট্রং আমাদের দেশে। মানে কালচারালি ইন মেনি ওয়েজ উই ফলো দেয়ার কালচার, মানে তাদের সিনেমার স্টাররা তাদের দেশে যত বড় হয়তো আমাদের দেশেও তত বড়। আমাদের দেশে এখন যেহেতু টেলিভিশন সব জায়গায় ছড়িয়ে গেছে, তাদের শোগুলো আমরা আমাদের দেশের জনগণ দেখে, এবং আমাদের দেশে এখন টেলিভিশন যে শোগুলো হচ্ছে সেটা তাদের দেশের মতো করে হচ্ছে। আপনি মিউজিক বা যে কোনো কালচারাল অঙ্গনে দেখেন, অ্যাটলিস্ট মাস লেভেলে যেটা হচ্ছে, যে পপুলার কালচার যেটা, কারণ কালচার তো অনেক ধরনের আছে, পপুলার কালচার যেটা, সেটাতে ইন্ডিয়ান সফট পাওয়ার ইজ অ্যাপারেন্ট এভরিওয়্যার। সো সেটা আমাদের মাথায় রেখে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আগাতে হবে, এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক আগাতে হবে এটাও মাথায় রেখে যে ওই যে তারা রিজিনাল সুপার পাওয়ারের স্টেটটাতে এসছে, কিন্তু রিজিনাল সুপার পাওয়ার স্টেটটাতে এসছে মানে ওই যে গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটিটা তাদের আছে। সো তারা যে রিজিনাল সুপার পাওয়ার হিসেবে কিছু চাইলে আমাদের উপরে চড়িয়ে দিতে পারবে সেটা ঠিক না, বিকজ দে হ্যাভ টু শো টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে এই রিজন কেমন করছে, বিকজ দে আর দ্য রিজিনাল সুপার পাওয়ার। তো সেই জায়গাটায় আমাদের একটা রুম আছে তাদের সাথে এক্সট্রা কিছু কাজ করা। কিছু জিনিস হয়ে যে আমরা তাদের সাথে অনেক সময় চুক্তি করি, কিন্তু তাদের পার্লামেন্টে র্যাটিফিকেশন হয় না, এবং তাদের পার্লামেন্ট ওই জিনিসটা আছে যে কোনো চুক্তি করলে সেটা পার্লামেন্টে র্যাটিফাইড হতে হবে। এই জিনিসটা আমাদের হয়তো আমরা কিছু পিছিয়ে পড়ে আছি, সেম রুলস ডোন্ট অ্যাপ্লাই ফর আস। কিন্তু ওই যে যেহেতু তাদের সফট পাওয়ারটা যেখানে এখানে বিরাজমান, যেহেতু আমাদের কালচারাল সিমিলারিটিগুলো তৈরি হচ্ছে, সেহেতু হয়তো আমরা তাদের ওখানেও আমাদের সফট পাওয়ার কিছু এস্টাবলিশ করতে চেষ্টা করতে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ওহিদুজ্জামান। ভারত সম্পর্ক আমরা এখানেও বুঝতে পারি যে আমাদের এটা একটা দীর্ঘদিনের সম্পর্ক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক। আমি খুব বিস্তারিত না গিয়ে যদি বলি, এবং এখানে যে সম্ভাবনা এবং সমস্যা তার মধ্যে একটা মাইন্ডসেটও কিন্তু একটা ব্যাপার।
আমরা এখানে যদি আলোচনাটা আমি একটু দেখি যে আমাদের যে তরুণ বন্ধু ববি হাজ্জাজ, তার এতে বোঝা যায় যে এটির সম্ভাবনার দিকটাই বেশি। যে যেমন আমাদের আমরা যদি বলি যে তারা বাইলেটারাল জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম করতে চায়, তারা নেতৃত্ব দিতে চায়, সেটার কিন্তু একটা পজিটিভ দিক আছে। যে মূল কথা হলো দুটি প্রতিবেশী দেশ, এই সম্পর্কটা আমরা যদি অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি সব জায়গায় এটা হওয়া দরকার, মানে কোঅপারেশনের ভিত্তিতে। এবং আজকের বিশ্ব অর্থনীতি মানে সম্পর্কের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আমরা তাই দেখি যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, রিজিওনাল কোঅপারেশন, বাইলেটারাল কোঅপারেশন। তো সেখানে আমাদের এখানে এই সমস্যাগুলো এর বাইরেও সমস্যা ছিল। যেমন বাংলাদেশ, আমরা যেটা দেখেছি ৭৫ সালের পরে, যেটা আমাদের উনি অত্যন্ত প্রবীণ সাংবাদিক যথার্থভাবে বলেছে যে নানা সময় আমাদের রাষ্ট্রীয় স্বার্থ, দেশের স্বার্থ বা রিজনাল স্বার্থ চিন্তা অনেক সময় আমরা এইটাকে খুবই খেলো একটা ভোটিং রাজনীতিতে নিয়ে আসি এনে। যেমন আমরা যদি খুব সহজভাবে দেখি যে দেখেন আমাদের সাথে ভারতের সম্পর্ক বা পানিক চুক্তি বা নানা বিষয়গুলো আমাদের রয়েছে, কিন্তু আমরা এখানে দেখলাম যে যে পরিবর্তনটা ইন্ডিয়ান রাজনীতিতে হলো, তখন ওই যে যেহেতু আমাদের ইন্টারনাল পলিটিক্সের কারণে অনেকে মনে করলো যে ঠিক আছে এইবার বোধহয় আমরা একটা পলিটিক্যাল ফেভার পাবো দলীয়ভাবে, ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেটা অত্যন্ত ভালো লক্ষণ যে আজকে যারা তরুণ এবং ইন্ডিয়াও তার যে রেসপন্সিবিলিটি, তার যে লিডারশিপ, যে ইন্টারন্যাশনাল লেভেলেও যে সে একটা পজিশন পেতে চায়, সেই কারণেও কিন্তু ঠিকই তার একটা রেসপন্সিবিলিটি আছে এবং আমাদেরও আছে। আমরা যদি ইন্টারন্যাশনাল দেখেন আমরা সবসময় দেখেছি যে আমেরিকা এবং ব্রিটেন, এই দুটো রাষ্ট্রে যদি আমরা সম্পর্ক দেখি, ব্রিটেন শাসন করেছে আমেরিকাকে, কিন্তু আজকের বিশ্ব গ্লোবাল পলিটিক্সে যেহেতু আমেরিকা লিড করে যে কোনো ইস্যুতে, সেটা ওই মিডল ইস্টের যুদ্ধ হোক আর অন্য যা হোক, ব্রিটেনে যেই ক্ষমতায় থাকুক, লেবার পার্টি থাকুক, কনজারভেটিভরা ক্ষমতায় থাকুক, আর আমেরিকায় যে ক্ষমতায় থাকুক, তারা কিন্তু তাদের সাথে থাকে তাদের দেশের ইন্টারেস্টে, অর্থনৈতিক স্বার্থে, তাদের রাষ্ট্রীয় স্বার্থে। কিন্তু আমরা অনেক সময় সেই জায়গাটা বুঝতে পারি না। সুতরাং আমি মনে করি যে আমাদের এই দুটো দেশের যে সম্পর্ক, সেটা অনিবার্যভাবে যে প্রত্যেকটা ইস্যু আমরা যত সেটেল করতে পারবো, আমরা তত বেশি লাভবান হব। অর্থনীতি হোক, এই পানি বন্টন হোক, বাউন্ডারি হোক, আর যখন আনসেটেল থাকবে তখন সেইটার বেনিফিটটা নেবে ইন্ডিয়া। সুতরাং আমাদের একটা হবে কোঅপারেশন, ওপেন কোঅপারেশন, যে কথাটা আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন যে বঙ্গবন্ধু দেখেন তিনি কিন্তু বাউন্ডারি চুক্তি করে বসে রাননি যে ইন্ডিয়া কখন করবেন, তারা করেছেন। এবং বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে স্টেপগুলো, এই যে যখন তারা তাদের এইখানে আসাম টাসাম এখানে প্রয়োজন হয়েছে তাদের স্থাপনা করার জন্য, সেখানে কিন্তু বাংলাদেশ খুব সহজভাবেই যে আমরা কি পাবো না পাবো এটা করা হয় না, দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে যখন আমি ফোনটি নিচ্ছি। হ্যালো, কে বলছেন? ফোনে পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি খসরু ভাই বলুন। আমার প্রশ্ন হলো, ভারতের সাথে আমাদের অনেক অমীমাংসিত সমস্যা রয়ে গেছে, সেক্ষেত্রে বারবার আলোচনা হচ্ছে। মমতা ব্যানার্জি যাওয়ার সময় বলে গেছেন পানি আসলে ইলিশ যাবে। আমার প্রশ্ন হলো, ভারত সীমান্তে যে মানুষ হত্যা করা হচ্ছে তা কিন্তু এখনো বন্ধ হয়নি, টিপাইমুখ সমস্যার সমাধান কিন্তু এখনই হয়নি। আমাদের সীমান্তে নানা ধরনের হয়রানি করা হচ্ছে বাংলাদেশিদেরকে, সেখানে বঙ্গরিওয়াল থেকে শুরু করে নানারও বিরাজমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভারত আমাদের কাছ থেকে বেনিফিট নিচ্ছে, সেই তুলনায় ভারত কিন্তু আমাদের সেই সুযোগ সুবিধা দিচ্ছে না। কেন? এই বিষয়ে আলোচনা কি ভাবছেন এবং কি বলবেন? অনেক ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ আহমেদ। আপনি যদি বলেন, এবং দর্শক একটা প্রশ্ন করেছিল, আসলে যে প্রশ্নটা আপনিও মাঝে মধ্যে বলার চেষ্টা করেন যে ভারতের তো পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র, তো সেই রাষ্ট্রের কাছে আমাদের বর্ডারে যারা গরু ব্যবসায়ী, ক্যাটল ট্রেডার, তারা এরকম একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের জন্য কিভাবে থ্রেট হয়ে ওঠে যে তাকে মারতে হয়, ফেলানিকে মারতে হয়, এইটার ব্যাখ্যাটা যদি করা যায়। আমি ওটার প্রশ্ন করার আগে আমি কয়েকটা জিনিস না বলে পারছি না। মাহফুজুল্লাহ ভাই ৭৫কে যদিও ধরেছেন সম্পর্কে খারাপ, আসলে কথাটা ঠিক হবে না। সম্পর্ক আমি তো আসছি, উনি একটু বলুক। আমি একটু আমি বলছি যে আমি বোধহয় বোঝাতে পারি না। আমি বলছি যে 1975 সালের
75 সালে 15 আগস্টের পরে সম্পর্ক কিছুদিন একটা অবস্থার মধ্যে ছিল, সেটা আচ্ছা বলেছি। যাই, অনেকেই আবার তাই মনে করেন যে 75 আসলে সম্পর্কটা 74 থেকে কনফ্লিক্টটা শুরু হয়েছে, যখন আমরা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা র্যাটিফাই করলাম। ঠিক র্যাটিফিকেশনের ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। 5 দিন আগে দিল্লি বলল এটার অ্যামেন্ডমেন্ট চাই। এটা বলার কারণ আছে, লোকে তো আবার অন্য কথাও বলে, না, ইসলামিক কনফারেন্সে পার্টিসিপেশন নিয়ে সম্পর্ক। ওটা ওই রাজনীতি আছে। 5 দিন আগে মল্লিক সাহেব ফোন করে বললেন যে তারা অ্যামেন্ডমেন্ট চাচ্ছে। এই অ্যামেন্ডমেন্টটা বোঝানো দরকার কেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এখন কোনোভাবেই সম্ভব না দিল্লির এটাকে পাস না করার। তারা হয়তো দেরি করতে পারে, কিন্তু পাস না করার কারণ হচ্ছে ওই অ্যামেন্ডমেন্টটা বুঝতে হবে। অ্যামেন্ডমেন্টটা ছিল যখন ইন্দিরা গান্ধী আর মুজিব সই করলেন, সেখানে ছিল ডিমার্কেটেড বর্ডার যেখানে, সেখানে আদান প্রদান হবে। আনডিমার্কেটেড বর্ডার 6.5 কিলোমিটার, সেটা পরে হবে। তারা অ্যামেন্ডমেন্ট চাইলো আমাদের র্যাটিফিকেশনের পরে। আমরা কিন্তু জুলাই মাসে র্যাটিফাই করলাম। র্যাটিফিকেশনের পরে তারা বলল যে না, যতদিন আনডিমার্কেটেড বর্ডার ডিমার্কেটেড না হবে ততদিন আমরা এটা র্যাটিফাই করব না। এই জিনিসটা হয়ে গেছে, মানে এখন পুরো বর্ডারই ডিমার্কেটেড এবং এখনো হয়নি, না হয়ে গেছে। ওটা আমি আমি ক্লারিফাই করেছি লাস্ট যখন আসা হলো। আমি ঠিক তারিখটা ভুলে গেছি। এবং অ্যাডভার্স পজিশন লাইন থেকে সবগুলোই কিন্তু এখন ডান। এখন কোনো বাধা নেই এই জিনিসটা র্যাটিফাই না করা, যার জন্যই কিন্তু র্যাটিফিকেশনের মধ্যে এসেছে। এটা হয়তো দেরি হতে পারে। তিস্তার ব্যাপারটা একেবারে আলাদা, যদিও এখানে বলতে হবে খুব তাড়াতাড়ি যে সাংবিধানিক কোনো বাধা নাই কিন্তু দিল্লি সরকারের সই করার। বাধাটা হলো রাজনৈতিক বাধা। না না না, আমার মনে হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, স্টেটের একটা মানে কনসেন্টের প্রয়োজন আছে। ওটাও আমি ক্লারিফাই করেছি, ভারতীয় লোকদের সাথে ক্লারিফাই করেছি। সাংবিধানিক আন্তর্জাতিক আইন করার সাংবিধানিক কোনো বাধা নেই, দিল্লি সরকার করতে পারেন। যেই কারণে করছে না সেটা মূলত রাজনৈতিক। কিন্তু মনমোহন সিং করতে পারতো না, ওটা ঠিকই আছে, যেহেতু তার 2/3 সাপোর্ট ছিল না। বিজেপির সেই সাপোর্টটা আছে। বিজেপির আসলে কোনোভাবেই কিন্তু মমতা ব্যানার্জিকে দরকার নেই। কিন্তু যেহেতু নির্বাচন 2016-তে হবে পশ্চিমবঙ্গে, যার জন্য কেউ আগ বাড়িয়ে, কি মমতা কি নরেন্দ্র মোদী, কেউ আগ বাড়িয়ে করতে চাবে না, কারণ করলে তার খারাপ ভোটের সময় খারাপ হতে পারে, এই কারণে হতে পারে। এই আলোচনা হয়তো আমি একটু আবার আসতে পারি পরে। আর দুটো না বলে পারছি না, সেটা হলো যে ইশফাক ভাই যেটা বললেন, আমাদের সাথে যেই বর্ডার হচ্ছে $5 বিলিয়ন, 2010-এর পরে যত ছাড় দেওয়া হয়েছে সেই হিসাব করে দেখা গেছে তাদের লাভটা বেশি হয়েছে। তাদের 30%-এর উপরে হয়েছে, আমাদের মাত্র 17% হয়েছে। সেই জন্য আমাদের কিন্তু কোনো লাভ হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের একাধিক আইটেম নেই, এবং একাধিক আইটেম নেই বলে আমরা যেই বড় একটা আইটেম যেটা একেবারে দাপটের সাথে আছে সেটা হলো রেডিমেড গার্মেন্টস। এখন আমাদের রেডিমেড গার্মেন্টসের যে মার্কেট মনে রাখতে হবে মূলত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা। এরও একটা কারণ আছে, তাদের পারচেজিং পাওয়ার অনেক বেশি। তারা $30 থেকে একটা শার্ট কিনতে পারে, ভারতের ওই অবস্থায় যায় না। তো যারা বলছে যে নর্থ ইস্ট মার্কেট পেয়ে গেলে হবে না, তার সেই পারচেজিং পাওয়ারই নেই। যেটা সম্ভব সেটা হলো ভারত বাংলাদেশ মিলে যদি যৌথভাবে ইন্ডাস্ট্রি করে, যেটা নর্থ ইস্টে যাবে। আর একটা জিনিস যেটা শুধু নর্থ ইস্ট কেন, হোল ইন্ডিয়া অ্যাকচুয়ালি উই আর, এই যে মমতা ব্যানার্জির ভিজিটের একটা মেইন ছিল যে উই শুড নাও ফোকাস অন টু ওয়েস্ট বেঙ্গল এন্ড অনওয়ার্ডস। এবং ওটা সম্ভব। পশ্চিমবঙ্গের যারা ব্যবসায়ী আছেন তারা যদি ভারতের বাংলাদেশের সাথে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি করে যদি এখান থেকে আবার নর্থ ইস্টে যায়, তাহলে পশ্চিমবঙ্গ মনে করবে তার লাভ হচ্ছে। ববির একটা কথা না বলে পারছি না, সুপার পাওয়ারের, রিজিনাল সুপার পাওয়ার আন্তর্জাতিক সম্পর্কে একেবারে স্পষ্ট বলে দেয় সুপার পাওয়ার তখনই হতে পারে যখন রিসিভিং কান্ট্রির সম্মতি আছে। সম্মতি ছাড়া হতে পারে না। মানে এককভাবে কিন্তু সুপার পাওয়ার কেউ হতে পারে না, সে ডোমিনেটিং পাওয়ার হতে পারে। মনে রাখতে হবে যে আমেরিকা যে সুপার পাওয়ার হয়েছে তার একটা সম্মতি আছে, তার হার্ভার্ড, প্রিন্সটন একাধিক জিনিস আছে বলেই, এবং তার যে কি বলা হয় কালচারাল যে সফট ডিপ্লোমেসি ইত্যাদি মিলে তার একটা সম্মতি আছে। দক্ষিণ এশিয়ায় তার একটা বড় সমস্যা হয়ে গেছে ভারতের এই সুপার পাওয়ার হওয়ার, যেহেতু সম্মতি নাই। আমরা হয়তো কিছুটা হতে পারে সম্মতি, কিন্তু পাকিস্তান এই সম্মতির এখনো দিতে চাচ্ছে না, যার জন্য বাধাটা পড়ে আছে। এর সহজে রিজিনাল পাওয়ার হওয়া সম্ভব না যতদিন সে বারবার ওই সম্পর্ক না তৈরি করে। এবারও দেখলাম নরেন্দ্র মোদী আবার এই ক্রিকেট ডিপ্লোমেসির নামে আবার কিন্তু
পাকিস্তান, তার হেডেক কিন্তু পাকিস্তান। মনে রাখতে হবে যতদিন পাকিস্তানের সম্মতি সে না পাচ্ছে ততদিন কিন্তু ওই যে স্ট্যাটাস, রিজিনাল পাওয়ার স্ট্যাটাস, সেটা সম্ভব না। এখন আমি আসছি রুবায়েতের গরুর হিসেবে। এই জিনিসটা আসলে আমরা বহুবার বলেছি যে গরু সব রাজ্যে কিন্তু ব্যান্ড না। পশ্চিমবঙ্গে কিন্তু স্লটার হাউস আছে এবং একাধিক স্লটার হাউস আছে, দিল্লিতেও আছে। এখন কথা হচ্ছে যে সবাই ভালো করে জানে যে এই গরুটা হরিয়ানা বা পাঞ্জাব থেকে আসছে, না জানার কারণে কেন চেহারা দেখলে বোঝা যাচ্ছে এই গরুটা কোথাকার গরু। এমন কথা হচ্ছে সে এসে পুরো লিগেলে এসে সে পশ্চিমবঙ্গে স্লটার হাউসে কিন্তু স্লটার হতে পারছে। যেই বর্ডার ক্রস করছে তখন দেখা যাচ্ছে যে এটা বাধা দিচ্ছে, কারণ বলছে যে না এটা গরুর ব্যাপার, তারা বাধা দিচ্ছে। আমরা যদি তাদের কাস্টমসের যে ইটি দেখা যাচ্ছে, লাইভ অ্যানিমালস আসার ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। আসলে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ইট ইজ রেস্ট্রিক্টেড, নট প্রহিবিটেড। আচ্ছা, রেস্ট্রিক্টেড মানে হলো, ইকোনমি ভাষায় মাহমুদুল্লাহ ভালো জানবেন, রেস্ট্রিক্টেড মানে তোমার লাইসেন্স দরকার, লাইসেন্স হলে তুমি যেতে পারো। ওই লাইসেন্স করতে রাজি হচ্ছে না, কারণ যে পরিমাণে গরু আসে এটা না জানো কোন, তার যে প্রফিট, এই যে প্রফিটটা এর একটা বিরাট লবি হয়ে গেছে। এই প্রফিটটা কেন ছাড়বে? এবং এটা $1 বিলিয়ন প্রফিট, লেটস পুট ইট দ্যাট ওয়ে। তো সেই জায়গায় সমস্যাটা রয়ে গেছে। এটা দিল্লি সরকার চাইলেও একদিনে রাতারাতি ভাবে সম্ভব না। একটা হলো তার একাধিক, এই যে গরুটা তো ইনফর্মাল ট্রেডের পার্ট হিসাবে আসে, এই যে প্রফিটটা যেটা নিয়ে নেয়, তো এই ইনফর্মাল ট্রেড তো আরো অন্যান্য সেক্টরেও আছে, and that is also a huge amount of money. $5 বিলিয়ন। হ্যাঁ হ্যাঁ, $5 বিলিয়ন, সেটা বলছি যে সেই জায়গায় গরুর একটা বিরাট এখন করেছে। গরুটাটা তো আসলে ধরা যায়, কারণ গরুকে তো আমি পকেটে আনতে পারছি না বা হ্যাঁ, কিন্তু আসছে ঠিকই। এখন সমস্যাটা হচ্ছে যতগুলো ফায়ারিং হয়ে গেছে, দেখা গেছে বাংলাদেশি যেভাবে মারা গেছে, ভারতেরও কিন্তু মারা গেছে, যদিও কম মারা গেছে, ভারতীয়রও কিন্তু মারা যায়, এই স্ট্যাটিস্টিক্সও পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই যে মারা যাচ্ছে এর একটা বড় কারণ দেখা গেছে যে ওই জায়গায় একটা দর কষাকষির একটা ব্যাপার হয়ে যায়। এবং যদি টেনশনটা আমি বাড়িয়ে দিতে পারি তাহলে আমার গরুর দামটাও বেড়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমি যত সমস্যা তৈরি, কেবল গরু দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা দেখেছি যে আমাদের এলাকাতে এসে খেতে কাজ করছে কৃষক, তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন কিন্তু গরুর ট্রেডিং হচ্ছে না। সেই ঘটনাগুলো হচ্ছে, কেবল গরু দিয়ে ব্যাখ্যা করা যাবে না। মেজরিটি অফ দ্য ফায়ারিং, বেশিরভাগই মানে আপনি যোগ করতে চাচ্ছেন মিস্টার চৌধুরী। আমরা দুজনেই এটা নিয়ে কাজ করেছিলাম এবং ইন্ডিয়া এখন একটা মেজর বিফ এক্সপোর্টিং কান্ট্রি। গত বছর তারা $4 বিলিয়ন ওয়ার্থ অফ, এবং এটা মোস্টলি কন্ট্রোল বাই দি ইন্ডিয়ান মুসলিমস, এবং যেটা নিয়ে ওই যে অমিত শাহ বলেছিল যে বুচার্স হ্যাভ বিকাম বিলিয়নিয়ার্স ইন ইন্ডিয়া টুডে, মানে যার ফলে একটা তো বাট বাংলাদেশের ইস্যু দেখেন, এই যে বর্ডার কিলিংসগুলো যে হচ্ছে, সিলেট বর্ডারে কখনো কোনো কিলিং হয় না, কুমিল্লা বর্ডারে হয় না, ময়মনসিংহ বর্ডারে হয় না। আমাদের যে পশ্চিমবঙ্গের যে কয়েকটা পয়েন্ট আছে এখানে, এবং ফেলানির ইনসিডেন্টকে যদি আমি আলাদা করে ধরি, দুই একটা এই যে আপনি বললেন যে কৃষককে মেরে ফেলেছে, বাট অলমোস্ট অল দিস কেসেস আর বিকজ অফ দি কাউ। এবং মধ্যরাতে বা শেষ রাতে বা ভোর রাতে কোনো নর্মাল ফার্মার বা সিটিজেনের ওইখানে কাঁটাতারের বেড়াতে যাওয়ারই কথা না। এবং বুঝতে হবে এই কাঁটাতারের বেড়াটা কিন্তু 150 গজ ভিতরে, আপনি যখন কাঁটাতারে পৌঁছে গেছেন তখন কিন্তু আপনি ভারতের 150 গজ ভিতরে পৌঁছে গেছেন। এই যে গুলিগুলা হচ্ছে, প্রফেসর ইমতিয়াজ যেটা বললেন, রাজস্থান থেকে নিয়ে আমাদের এই গাবতলী গরুরহাট পর্যন্ত একটা বিরাট চেইন অফ ইলিগাল বিজনেস, এবং তারা চায়, এবং ইনফ্যাক্ট বোথ ব্যুরোক্রেসি অন বোথ সাইডস, তারা চায় যে এটা ইলিগালি থাকুক। কারণ এখানে তখন সে মানে পুলিশ থেকে নিয়ে, ল এনফোর্সমেন্ট থেকে নিয়ে, লোকাল ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে, ট্রাক ড্রাইভার থেকে নিয়ে, এভরিবডি আলটিমেটলি দ্য কনজিউমার ইজ পে। আমার হচ্ছে আমাদের এখানে দায়িত্ব আছে, আমাদের জনগণকে বুঝাতে হবে যে এটা ইলিগাল একটা ব্যবসা। এবং ইনফ্যাক্ট বাংলাদেশের ক্যাটল এটা কিন্তু হার্ট করছে। এই যে স্মাগলিং হওয়ার ফলে আমাদের যে যারা সত্যিকার অর্থে গরুর ব্যবসা করছে, গরু ডেভেলপ করতে চেষ্টা করছে, তারা তাদের মার্কেটটাকে এটা ডাম্প করে দিচ্ছে। আমাদের উচিত সরকারের পক্ষ থেকে সবথেকে যে এই ব্যবসাটাকে আমাদের ডিসকারেজ করা উচিত, স্মাগলিংটাকে বন্ধ করা উচিত। কিন্তু মানে আমাদের এই ব্যাপারে কোনো স্টেপই আমরা এ ব্যাপারে নেই। ইনফ্যাক্ট আমি একসময় বলেছিলাম যে আমাদের রিলিজিয়াস লিডাররা যদি বলেন যে এই স্মাগল গরু উইল বি হারাম, ইউ শুড নট
take it. That will be a very strong position, that a cattle which is smuggled from abroad in an illegal way, why should I slaughter it and I shouldn't eat it? তো এই যে এগুলোর জন্য আমাদের একটা কনসিয়াসনেস গড়ে তোলা উচিত। জি মাহফুজুল্লাহ ভাই। না, ওখানে আমি একটু পেছনের দিকে যাই, যে এর আগে কয়েকটা কথা বলেছেন তাজুল ইসলাম সাহেব। সেটা হচ্ছে যেমন ধরেন আপনার উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মানে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অনেক দিন সময় লেগেছে এই জায়গায় আসতে। আর ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মেম্বার স্টেটগুলো প্রায় অলমোস্ট ইকুয়াল ইন সাইজ। আমাদের এখানে কিন্তু আমরা ওই একই থেকে আর্জিং থেকে আমরা সার্ক করেছিলাম। সার্ক কিন্তু ওইভাবে এখন পর্যন্ত হয় নাই, যতখানি হওয়া উচিত ছিল। এটা আমি ইমতিয়াজদের অনেকবার বলতে শুনেছি যে সার্ক কেন এগোচ্ছে না সামনের দিকে, এবং সার্ক না এগোনোর পেছনে কিন্তু আমরা বা নেপাল যতখানি দায়ী বা শ্রীলঙ্কা তার চেয়ে দায়ী হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং সার্কের যে হোল যে চার্টার আছে, এই চার্টার চেঞ্জ না করলে কিন্তু আপনি সার্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ সার্কে বাইলেটারাল কোনো জিনিস আপনি করতে পারেন না। তো এগুলি তো এটা হলো একটা বড় সমস্যা আর কি। আর 2 নম্বর সমস্যা হচ্ছে যে আপনার দুই দেশের ট্রেডের মধ্যে এই যে প্যারাটেরিফ আর নন টেরিফ ব্যারিয়ার, যেটা আপনি অনেক জিনিস আপনি ওপেন করে দিয়েছেন, কিন্তু এই নন টেরিফ আর এই যে প্যারাটেরিফ ব্যারিয়ার, আপনি যেমন ধরেন ছোট উদাহরণ, যে আপনার কলকাতায় গেলে বলে যে তোমাদের বিএসটিআই এটা আমরা মানি না, এটা মাদ্রাজ পাঠাতে হয়। তো মাদ্রাজ পাঠাতে গেলে প্যারিশেবল গুডস যেটা, সেটা তো আর আপনি 3 দিন 5 দিন রেখে দিতে পারবেন না। যে কারণে ইন্ডিয়া একটা স্টেজে অফার করেছিল যে আমরা লোকজন দেই, তোমাদের বিএসটিআই যেটা আছে ঢাকায় এটাকে ইমপ্রুভ করা যায়নি, কিন্তু সেটা হয়নি। আবার যেমন ধরেন কয়েক বছর আগে আপনার আমাদের স্কোয়ার ফার্মাসি মানে স্কোয়ার টয়লেট্রিজ ওই ত্রিপুরায় সাংঘাতিক রকমভাবে পপুলার, কিন্তু ওই একই কারণে একই সাইকোলজি থেকে আপনার ওরা 1954-এর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার বের করে বললো যে না, এটার এই সোপ আসতে পারবে, সাবান আসতে পারবে না আপনার বাংলাদেশ থেকে। এটা স্কোয়ার অনেক রকমের দেন দরবার করেছে দিল্লি পর্যন্ত গিয়ে, কিন্তু কিছু হয়নি। এখানে আসলে একটা মাইন্ডসেট এবং পারসেপশনের ব্যাপার আছে। এইটা যদি আমরা বিবেচনায় না নেই, ওই যেটা একটু মানে বলতে গিয়ে ইমতিয়াজ গেলেন না ওইখানে, যে 1974-এ শেখ সাহেব যখন ইসলামিক কনফারেন্সে গেলেন তখনও কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছিল, এবং বলা নয় এটা রিয়েলিটি, যে একটা সময়ে বাংলাদেশের ফরেন পলিসির অনেক ব্যাপারের ক্ষেত্রে ইন্ডিয়ার একটা ওভারসিং একটা মেন্টালিটি ছিল। কিন্তু 1974 সালে উনি কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট থেকে কিন্তু ডিসাইড করলেন যে উনি যাবেন, ওয়াইসিতে যাবেন, এবং সেটা উইদাউট ডিসকাসিং উইথ দিল্লি, যেটা দিল্লির মনোকষ্টের কারণ হয়েছিল পরবর্তী পর্যায়ে। বিকজ উনি বুঝতে পেরেছিলেন যে কোনো দেশের ফরেন পলিসি কিন্তু তার ন্যাশনাল ইন্টারেস্ট দ্বারা গাইডেড হয়। এখন আজকেও বাংলাদেশের ফরেন পলিসি কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট দ্বারা যদি গাইডেড না হয়, এখানে কোনো কিছু বললেই যে আমি ইন্ডিয়ার কাছ থেকে এটা পাইনি, এটা বললেই কিন্তু পারসেপশনটা হয় আপনাকে বলা হবে অ্যান্টি ইন্ডিয়ান, আর যদি বলেন আমরা পেয়ে গেছি আপনাকে বলা হবে প্রো ইন্ডিয়ান। না, এটা ইটস বেটার টু অ্যাডমিট ইট। না, এটা অ্যাডমিট না করলে তো আপনি সলভ করতে পারবেন না। এখন যারা বলে যে আমরা এটা পাই নাই, তারা কি তাদের ব্যক্তিগতভাবে লাভবানের হওয়ার বিষয় আছে? বিষয়টা তা না। আমি যদি আমার পানির কথা বলি, আমার পানির কথা তো আমার নিজের ব্যক্তিগত প্রফিটের জন্য না, আমার হোল ইকোনমির জন্য, আমার পিপলের সার্ভাইভালের জন্য, আমার এগ্রিকালচারের জন্য। এখন তিস্তার পানি আপনি কেমন করে আনবেন? তিস্তাতে 1 নম্বর হচ্ছে ফ্লো কমেছে, 2 নম্বর হচ্ছে এর মধ্যে সিকিম ইজ ইনভলভ, এবং সিকিমের সাংঘাতিক রকমভাবে ইমোশনাল ইনভলভমেন্ট আছে তিস্তার পানির সঙ্গে। এটা তাদের পার্ট অফ দেয়ার স্পিরিচুয়াল থিং। আর প্লাস তিস্তা ওয়েস্ট বেঙ্গলের যেখান দিয়ে ট্রাভেল করে সেখানে এগ্রিকালচারের সাংঘাতিক একটা ডিপেন্ডেন্স আছে। আবার অন্যদিকে ইন্টারন্যাশনাল আর্গুমেন্টে যদি আপনি যান, সেখানে হচ্ছে নাম্বার অফ পিপল ডিপেন্ডেন্ট অন এন ইন্টারন্যাশনাল রিভার, সেদিক থেকে কিন্তু বাংলাদেশ আবার অনেক বেশি এগিয়ে আছে। এখন আমাদের কষ্টটা হচ্ছে যে আমরা লোয়ার রাইপেরিয়ান, সেই জন্য সব ক্ষেত্রে আমরা সাফার করি। আমরা যদি ইজিপ্টের মতো হতাম, লোয়ার রাইপেরিয়ান হয়েও আমরা পানি বেশি নিতে পারতাম আর কি। তো এখন এগুলো হচ্ছে যে আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্টকে আপনি বন্ধুত্বপূর্ণভাবে তুলে ধরবেন না মারামারি করবেন না, সেটা হচ্ছে বড় জিনিস। কিন্তু কোনোভাবেই আপনার ন্যাশনাল ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করার আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। জি, ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, আরটিভি আলোচনা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে। বিরতির আগে আমরা খানিকটা কথা বলেছি, বিরতির পরে আমরা আসি। তাজুল ইসলাম। জি, আমি একটা বিষয় এখানে এভাবে বলতে চাই। আমার মনে হয় এই ধারণাটা সবার কাছেই আমার মনে হয় আমরা সর্বত্রই বিবেচনায় রাখি, যে আসলে আমি যদি ভারতের সাথে সম্পর্ক অবনতি ঘটাই, তাহলে আমার ন্যায্য অধিকারের ব্যাপারে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে, ভারতও সেখানে উপকৃত হবে, এটা আমি মনে করি না। তো আপনি আজকে ফারাক্কার
আমরা পানি পেয়েছি, এটা সুসম্পর্ক সৃষ্টি করার মাধ্যমে তারা সেদিন তাদের স্যাক্রিফাইস করে আমাদেরকে পানি দিয়েছে, তারা সেখানে তাদের ক্ষতি হবে এই সমস্ত বিবেচনা করেও আমাদের পানি দিয়েছে। আজকেও তিস্তার ব্যাপারটা নিয়ে আমি মনে করি মমতা ব্যানার্জি এখানে এসেছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে সে তার একটা রাজ্যের সে যদি মুখ্যমন্ত্রীও হয় কিন্তু সেটা আমাদের সীমান্ত বেষ্টিত, এবং বেষ্টিত হওয়ার কারণে এবং ভারতের ইন্টারনাল রাজনীতির ব্যাপারে মমতা ব্যানার্জি একটা তাদের একটা জি, একজন দর্শক আপনাকে ফোন করতে চাচ্ছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সোহেল বলছিলাম মোহাম্মদপুর থেকে। প্লিজ। জি, আমার প্রশ্নটা আমাদের এমপি মহোদয় আছেন তাজুল ইসলাম, ওনার কাছে। আমি প্রোগ্রামটা প্রথম থেকেই দেখছি। প্রোগ্রামটাতে উনি প্রথম দিকে বললেন ইউরোপের এক্সাম্পল দিয়ে যে হচ্ছে যে প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখলে দুই দেশেই লাভবান হয়। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে আমাদের দেশ যেখানে ভারত দ্বারা বেষ্টিত, সেখানে আমাদের দেশের চারপাশে ভারতের যে বর্ডারে মাদক কারখানাগুলো গড়ে উঠছে এবং এগুলি আমাদের দেশে প্রবেশ করে যে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাহলে এটা তো কোনো বন্ধুত্বের পরিচয় না। কূটনৈতিক ব্যবস্থা এত ডেভেলপ করছে, তারপরেও কেন এটাকে করা যাচ্ছে না? যে মোদী মানে ভারতীয় সরকারের বিভিন্ন লোকজন আসছেন, মমতা ব্যানার্জি আসছেন, তারপরেও কেন এই সমস্যাটা? কোনো দেশেই কিন্তু এরকম নাই যে অন্য দেশের বর্ডারে এরকম হচ্ছে যে মাদক কারখানা গড়ে তুলে রেখে দেওয়া হয়েছে আরেকটা দেশের যুব সমাজ ধ্বংস করার জন্য। অনেক ধন্যবাদ করার জন্য তাজুল ভাই, প্লিজ। আমি ওনার প্রশ্নের সাথে সাদৃশ্য রেখেই বক্তব্যটা রাখি। আমরা কি এই কথাটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের ভূখণ্ড তাদের দেশে সন্ত্রাসীদেরকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। আমাদের দেশে স্বীকৃতভাবে উলপাড়া এখানে ছিল, এবং ভারতের মধ্যে ভারতের 7 সিস্টার বলে যে এটা প্যারাডাইস অফ আনএক্সপ্লোর যেটা আমরা বলি, সেখানে কি তারা অশান্তি সৃষ্টি করার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে জানতে অজান্তে দেখা গেল যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছে, আমরা গোটা জাতি জানি। এখন আপনি সারাক্ষণে ভারতের সাথে একটা তাদের ক্ষতিকর কাজে লিপ্ত থাকবেন, আর ভারত আপনাকে সবসময় আপনার ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন থাকবে, এরকম মানসিকতাটা তো আমার আমি মনে করি যে এই বিষয়গুলো আমরা বলি কিন্তু আসলে কি আমরা সমাধান চাই? এখন আমরা ভারতের সাথে কিভাবে আমাদের প্রতিবেশী, তো আমি অস্বীকার করতে পারবো না, আমি ভারতের সাথে প্রতিবেশী, তারা আমাদের। এখন এই প্রতিবেশীর সাথে আমি কি যুদ্ধ করি? কাটা তারের বেড়াটাকে আপনি বড় করে দেখবেন কেন? আমরা তো কাটা তারের বেড়া রাখা সত্ত্বেও আমি আপনাকে বলি ভারত থেকে আমরা 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের 60 টাকার বেশি খরচ হয়, আমি 5 টাকার থেকে কম দামে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতেছি। আপনি বললেন ভারতের এই আমাদের সীমান্ত এলাকাতে অনেকগুলা খনিজ সম্পদ আছে, যেখানে উত্তোলন করে তারা সেই সমস্ত খনিজ সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাদের যে সমস্ত ঘাটতি এলাকা সেখানে ব্যবহার করতে গেলে তাদের জন্য লাভজনক হবে না। কিন্তু আমরা তাদের সাথে যৌথভাবে ফিজিবিলিটি স্টাডি করে আমরা বলছি যে সেখানে আমরা যৌথ ইনভেস্টমেন্টের মাধ্যম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আমরা লাভবান হতে পারি। তো আপনি তাইলে সেই কাজটা আমরা করতে পারি। আপনি আমি একটা বিষয় বলি যে আমরা আজকের সময় ভারতের সাথে আমাদের কোনো সরকারের সাথে না, ভারতের জনগণের সাথে আমাদের একটা রিলেশন ইত্যবসরে আমরা সময়ের ব্যবধানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু প্রমাণ হয়েছে যে কংগ্রেসের সরকার চলে যাওয়ার পরও, বিজেপি সরকার আসার পরও সম্পর্কের আমাদের অবনতি ঘটে নাই। এবং ব্যুরোক্রেসির ব্যাপারে বিষয়টা আমি যদি বলতে চাই, ব্যুরোক্রেসি সম্বন্ধে আমাদের ব্যুরোক্রেসি নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাথা ব্যথার কারণ হয়। তো ভারতের ব্যুরোক্রেসি, বাংলাদেশের ব্যুরোক্রেসি, উভয়টাকে আমরা একটা সুস্থ অবস্থাতে ফিরে আনার জন্য হয়তো একটা সময় লাগবে, কিন্তু আমি মনে করি আমরা আগাচ্ছি, যথেষ্ট অগ্রগতি ঘটেছে। এবং আমাদের এই অগ্রগতিটা যদি আমি শেষ করি, এই অগ্রগতিটা যদি আমাদের অব্যাহত থাকে তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু আমি বুঝি না যে আমরা কথাবার্তা এমনভাবে বলতে চাই যে আসলে সুসম্পর্কটা বজায় না থাকুক, কিন্তু আমরা এটাও জানি যে এক সময় এই রিজিওনাল অনেক নেতারাই বসে ভারতকে আনরেস্ট করার জন্য সেদিন একটা অলিখিত চুক্তিও করেছিল, এবং সে কাজটা করার পরিপ্রেক্ষিতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছেন বা স্বাধীন দেশের নেতা হিসাবে, কিন্তু পাকিস্তানে ওআইসি সম্মেলন হচ্ছে বলে ভারতের হয়তো সেটা অপছন্দনীয় হতে পারে, কিন্তু তারপরও আমরা আমাদের জাতিসত্তার ব্যাপারে সেদিন অত্যন্ত আত্মমর্যাদাশীল ছিলাম বলে বঙ্গবন্ধু সেটা করেছে, এবং আমাদের সম্পর্কে অবনতি ঘটে নাই। আমি মনে করি না তাতে করে অবনতি ঘটেছে, অবনতি ঘটেছে ভিন্ন কারণে। আপনি আমাকে আপনার কাছে আসবো, তারেক শামসুর রহমান। আমি যদি সঠিকভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য তাজুল ইসলাম সাহেবকে বুঝে থাকি, আপনি বলার চেষ্টা করেছেন সম্পর্কে ক্ষতি না করে আমরা লাভবান হতে চাই বা আমরা লাভবান হব। বিষয়টি আসলে
আপনি সমমর্যাদার দৃষ্টিতে আমাকে দেখছেন কিনা। আমি ছোট হতে পারি, কিন্তু আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে বাংলাদেশ ইজ এ সফট পাওয়ার। আমি বলি, হয়তো আমাদের সাথে অনেকে দ্বিমত করবে, কিন্তু বাংলাদেশ, এটা আমি আমি খুব প্রাউডলি রেফার করছি হিলারি ক্লিন্টনকে। তিনি যখন ঢাকায় এসেছিলেন তিনি এই কথাটা বলে গিয়েছিলেন যে বাংলাদেশের অনেক ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশ যেটা বাংলাদেশকে সফট পাওয়ার হিসেবে প্রমোট করতে পারে। তো আমরা, ভারত একটা বড় দেশ, নিঃসন্দেহে বড় দেশ, কিন্তু আমরা চাই যে সমমর্যাদার দৃষ্টিতে আমাদের সম্পর্কটা তৈরি হোক। সেখানেই বাধাটা হচ্ছে ভারতের ব্যুরোক্রেসি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে সংকটগুলো আছে, যেমন এক এক করে যদি আমি বলি, বিদ্যুৎ সংকট, পানি সংকট, এই সংকটগুলো কিন্তু প্রাইম মিনিস্টার একাধিক অনুষ্ঠানে বলেছেন যৌথ ম্যানেজমেন্ট। আমি যদি তিস্তা চুক্তির কথাই বলি, আপনি তিস্তা চুক্তিতে রুদ্র কমিশনের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। রুদ্র কমিশন করেছে মমতা ব্যানার্জি। কল্যাণ রুদ্র নিজে যে রিপোর্ট সাবমিট করেছে, মমতা ব্যানার্জি সেটা প্রকাশ করেননি, কিন্তু আমরা সংবাদপত্র থেকে এটা জেনেছি তার আউটকাম। সেখানে তিনি বলেছেন যে 50% পানি বাংলাদেশকে দেওয়া সম্ভব। এবং ম্যানেজমেন্টের কথা বলেছেন আরেকজন কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম হচ্ছে প্রণব কুমার রায়, তিনিও বলেছেন যৌথ ম্যানেজমেন্ট। এখন যৌথ ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন তিস্তার ক্ষেত্রে, আপনার জ্বালানি ক্ষেত্রে, অরুণাচল থেকে এখন দিনাজপুর হয়ে বিহারে যাচ্ছে বিদ্যুৎ, কিন্তু আমরা বলেছিলাম যে এই বিদ্যুৎটা প্রয়োজন হলে বিদ্যুৎটা যৌথভাবে যদি করা যায়, তার ভারতের চাহিদার সাথে আমাদের চাহিদাও মিটবে। সেটা ভারত করতে দিচ্ছে না। ভারতের ফরেন পলিসির ক্ষেত্রে যেটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে যে ভারত দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে দেখে। দ্বিপাক্ষিক, তারা সবসময় নেপালের সাথে তারা চুক্তি করছে, জলবিদ্যুৎ তৈরি করছে, ভুটানের সাথে চুক্তি করছে, ভুটানে জলবিদ্যুৎ তৈরি করছে, কিন্তু আমরা বলি মাল্টিল্যাটারাল, বহুপাক্ষিক। এবং ট্রাইল্যাটারাল আলোচনা আমাদের চলছে, যেমন করছে না, ভারতের সাথে ভারত এটা করে না। আমি পার্সোনালি ম্যানিলাতে ভারত, নেপাল এবং দুই দেশের মন্ত্রীদের সাথে আমি পার্সোনালি আই হ্যাড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ, এবং আমার সাথে মিটিং হয়েছে, এবং এর পরে ফলো আপ মিটিং হয়েছে বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। আপনি কি আপনার সাথে মিটিং আপনি তো করেছেন, অনেক ক্ষেত্রে করেছেন, হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কখনো এই আমরা কিন্তু বিদ্যুৎ 500 মেগাওয়াট আনতেছি, আমি সেটা কথা বলছি না, আমি দিয়ে আপনার ত্রিপুরা থেকে কাম টু দ্য পয়েন্ট মেগাওয়াট আনার ব্যবস্থা করতেছি। আপনি ওই জায়গা আছে, আসে কম বেশি হয়, কম 500 আসে না, ঠিক আছে, পত্রিকার রিপোর্ট যা বলে 500 মেগাওয়াট দেখেন না। এই যে আপনার অরুণাচল থেকে এখন দিনাজপুর হয়ে যাচ্ছে বিহারে বিদ্যুৎ, আমরা কিন্তু সেখানে প্রপার্টি কিন্তু আমাদের আপনি এখানে ওই যে প্রশ্নটা ডিজায়ার করতে পারেন, তখন যদি আপনার সাথে যদি সেরকম আপনি যদি আপনাদের রিলেশনটাকে ওই লেভেলে আমাদের রিলেশন তো ভালোই, গত 6 বছর অবশ্যই অনেক ভালো। আমরা দিনাজপুর দিয়ে লাইন যায়, আমি সেটা বলছি, আমি বলতে চাচ্ছি যে কানেক্টিভিটি, তারা বিদ্যুৎ কানেক্টিভিটির কথা বলছে, এবং বিদ্যুৎ কানেক্টিভিটি, জল কানেক্টিভিটি, আপনি যদি যৌথভাবে ম্যানেজমেন্টে যান, তাহলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেমন আই কাম ব্যাক টু দি তিস্তা কনটেক্সটে। তিস্তাতে সমস্যাটা হয় কখন? সমস্যাটা হয় আপনার যখন পানি থাকে না, যেমন এখন পানি নাই, কিন্তু যখন বেশি বন্যা হয় তখন আপনার আমরা শুকনা সিজনের জন্য পানির কথা, রাইট, এবং যখন বৃষ্টি হয় তখন প্রচুর পানি হয় সিকিমে, কারণ তিস্তাটা সিকিম থেকে উৎপন্ন, এবং যখন পানি হয়, পানি সাবমার্জ হয়ে যায়, উপর তিস্তা নদী পারগুলো ভেঙে যায়। এখন আমরা যদি সেখানে জলাধার নির্মাণ করতে পারতাম, আপনি জানেন যে 8টা থেকে 9টা বিদ্যুৎ কেন্দ্র করে সিকিমে পানি প্রত্যাহার করে নিয়ে সেখানে বিদ্যুৎ তারা তৈরি করছে। 18টার উপরে, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রের প্রত্যাহার হয় না, পানি প্রত্যাহার হয়, পানি লাগে, পানির পরিমাণটা কমে যায়। বিদ্যুৎ কেন্দ্রে তো পানি প্রত্যাহার না, পানি প্রত্যাহার না, পানিটা গোড়ায় নামবে, ইরিগেশন, এটাও কিন্তু ঠিক না, বিদ্যুতে পানি প্রত্যাহার হয় না, ওটাও ঠিক না। ওটা কিন্তু আমি একটু আমি একটু স্বীকার করি, শেষ করি, এটা নিয়ে সবাই এটা বলতে বাধ্য হচ্ছে। এই যে রান অফ দ্য রিভার প্রজেক্ট বলে, এটা ঠিক না, এটা কল্যাণ রুদ্র তার লেখাই আছে, তিনি বলছে ইটস এ মিসনোমার। রান অফ দ্য কারণ হচ্ছে যে আমি যে আটকাচ্ছি, প্রথমে মনে রাখতে হবে যে পানি শুধু পানি না, পানি কিন্তু আবার সেডিমেন্টও। এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এই যে পানি ফ্লোটা আমি আটকে দিচ্ছি, তারপর আমি ছেড়ে দিচ্ছি, তাতে পানি কমবে না, এটা কিন্তু ঠিক না। সেই জন্য বলছি যে সায়েন্টিফিক্যালি ঠিক না, এবং এটা এমনি কথার মধ্যে মানুষ বলে ফেলেছে যে আচ্ছা এটা পানি আসছে আবার তো ছেড়ে দিচ্ছি, না, এটা সিগনিফিকেন্টলি কমবে না, আপনি পানি কমবে। আমি নিজে বলছি, আপনি যখন নাকি ওয়াটার ড্যাম বসাবে, তাজুল সাহেব, আমি নিজে যেহেতু তিস্তায় গিয়েছি, আমি এই জন্য বলছি, আমি যেহেতু সিকিমে গিয়েছি, নেমে পানিটা কমে গেছে, এবং এটা একেবারে একাধিক হাইড্রো প্রজেক্ট হচ্ছে। এবং মমতা ব্যানার্জি, আমি মনে করি যে কিছু
যেটা বলছেন তার মধ্যে কিছু ভ্যালিডিটি আছে, সেটা হলো মানে বড় ধরনের ভ্যালিডিটি আছে, নট কিছু না। সেটা হলো মমতা ব্যানার্জি বারবার যেটা বলতে চেষ্টা করছেন সেটা হলো আমি কত পরিমাণ পানি পাবো সিকিম থেকে তার একটা নিশ্চয়তা আমার দরকার, নাহলে আমি কেমন করে 50% দিব। 50% কি এর 50% না এর 50%? সেটা হচ্ছে আজকাল এনভায়রনমেন্টালিস্টরা খুব শক্তভাবে বলে যে 20% অফ দি ফ্লো রেখে দিতে হবে নদীর লাইফের জন্য। আর ইন্ডিয়ানসরা বলছে যে তোমরা তো ইন এনি কেস 20% এটা পেয়ে যাবা যেহেতু লোয়ার রাইপেরিয়ান, বাকিটার যদি 50-50 হয় তাহলে ইউ আর গেটিং 70, আমি পাচ্ছি এরকম। তো তোমরা কি ক্যান ইউ গিভ আপ সামথিং, আমরা আমাদেরকে 60 দাও 40 দাও আর তোমাদের 40-র সঙ্গে এখানে 20 যোগ হবে যেটা ফ্লোয়ের জন্য। তো এইসব বিতর্ক তো আমরা শেষ করতে পারছি না এখনো। সেই জন্যই মূল বিষয়টা হচ্ছে যে আমরা ভারতকে ওই দৃষ্টিতে থেকে যেটা আমাদের আজকের আলোচনা হচ্ছে অপ্রাপ্তি, সেটা হচ্ছে যে আমরা যদি এই যৌথ ম্যানেজমেন্টে অ্যাপ্রোচ করতে পারি সব এই সেক্টরগুলোতে, তাহলে দেখবেন আমাদের সমস্যাগুলোর কিন্তু অনেক সমাধান সম্ভব, পানি থেকে শুরু করে বাকিগুলো তো সম্ভব। কিন্তু ভারত সেটা করছে না। ভারতের প্রবলেমটা হচ্ছে ভারত ইজ স্টিল পারসুইং বাইলেটারালি, সে সবকিছু দেখে দ্বিপাক্ষিক। ইদানিং হচ্ছে কেন, যেহেতু চীন চায়না যেহেতু ব্রহ্মপুত্র থেকে প্রত্যাহার করে নিয়েছে, যেহেতু চায়না আবার বানাচ্ছে ওই জন্য না, চায়না তো আবার প্রত্যাহার করার ব্যবস্থা। যদি এটা আমি তো ওই জন্য পরিবর্তন হচ্ছে কিছুটা। প্রফেসর ইমতিয়াজ, যদি দিয়ে আমি বিশ্বাস করতে চাই না, আমি চাই যে বাস্তবতা কি বলে। এক্স্যাক্টলি বাস্তবতা যদি দেখি আমরা, ট্রিপার্টাইট চুক্তি হয়েছে নেপালের সাথে, আপনি যদি জলাধার নির্মাণ করে নেপালে, নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান যদি আপনি পানি কনটেন্ট করে রাখতে পারে, বাংলাদেশের পানি সংকট তো থাকছে না, পানি তো চলে যাচ্ছে সাগরে যখন আপনার অতিরিক্ত পানি আসে। তিস্তার ক্ষেত্রে ঠিক একই তাই। আজকে যদি জলাধার আমরা নির্মাণ করতে পারতাম, স্টোর করে রাখতে পারতাম পানিটা, তাহলে এখন যে এই সময়টা একদম, যেমন কালকে একটা পত্রিকাতে দেখলাম হেঁটে তিস্তা পার হচ্ছে, কিন্তু ওই কিন্তু এই যে ইলেকট্রিসিটির কথা বলা হয়, যেটা নেপালের সঙ্গে আলোচনা, সপ্তকোশীতে যদি হাইড্রো পাওয়ারের প্রজেক্ট হয় তাহলে 50,000 মেগাওয়াট তৈরি হবে। সেটা তো নেপাল অনেক দূরে যাবে, অনেক দূরে সবাই ব্যবহার করেও মানে থেকে যাবে। কিন্তু আপাতত কাঠমান্ডুতে 11 ঘন্টা লোডশেডিং। সেটা তো যেহেতু ওই সেই জন্যই প্রশ্নটা, কাঠমান্ডু বিদ্যুৎ উৎপাদন, কাঠমান্ডু হলো 16 ঘন্টা, সারা নেপালের 16 ঘন্টা, কাঠমান্ডুতে এলো 12 ঘন্টা। টোটাল সময়ের একটা বিরাট অংশ আমরা খালি তিস্তাতেই ব্যাক, মানে উই শুড নট ফোকাস অন ওয়ান ইস্যু, দেয়ার আর মেনি আদার। একটা যে প্রশ্ন ছিল যে ড্রাগস এর ব্যাপারে, the world is a demand and supply, যদি ডিমান্ড থাকে সাপ্লাই আসবে। এবং ভারতীয় পুলিশ, ভারতীয় নিরাপত্তা তাদের সাথে বাংলাদেশের মানে এফিসিয়েন্সি লেভেল খুব একটা বেশ কম না। এখানেও মাল এদিকে কিছু দিলে ওদিকে পার হয়। কিন্তু যেটা আমাদের যেটা সব থেকে চিন্তার বিষয় এবং যেটা আমাদের ইউথদের উচিত, যে আমরা we have a huge demand for drugs and all these illicit things. আমাদের উচিত সরকার এবং বেসরকারি সংস্থা, আমাদের জনগণ, আমাদের ইউথ যেন এটাতে এডিক্টেড না হয়। ইউ সি, লাইক আফগানিস্তানে পপি হচ্ছে অ্যান্ড কনজিউম হচ্ছে ইউনাইটেড স্টেটস। নাও এই পপি কাল্টিভেশন খালি বার্ন করে দিলে হবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ওখানে কেন এটা ছেলেরা এটা ইউজ করছে। তো বাংলাদেশেরও উচিত আমাদের বোঝা যে একটা ড্রাগসের একটা বিরাট মার্কেট বাংলাদেশে ক্রিয়েট হয়েছে এবং যদি এটা মার্কেট থাকে এটা আসবে। আচ্ছা, উনি কিন্তু প্রশ্নকর্তা কিন্তু আমাদের সংসদ সদস্যকে নিয়েই প্রশ্নটা করেছিলেন, ওনাকেই অ্যাড্রেসটা করেছেন। উনি জানতে চাচ্ছিলেন যে এই যে সীমান্তে যে ড্রাগ ইন্ডাস্ট্রিগুলো করা হয়েছে, আমি আপনাকে একটু হেল্প করি। বিষয়টা হলো যে এটা আসলে সত্যি কিনা, এটা কি সত্যি না, আমরা এরকম খবরাখবর আমাদের কাছেও বিভিন্ন সময় এসেছে। আপনি কি কখনো উদ্যোগী হয়ে এটা কি ভেরিফাই করেছেন কখনো? না, আমরা আমাদের পক্ষ থেকে ভারত সরকারের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি মনে করি আজকের এই সময়ে এক্স্যাক্টলি ডাটা দিয়ে আপনাকে আমি না বলতে পারলো, ফ্যান্সিডাল নামক যে জিনিসটি ভারত থেকে আসে এটার পরিমাণ কিন্তু সিগনিফিক্যান্টলি কমে গেছে। এবং সেটা ভারতের, আমি আপনাকে আমার সীমান্ত হত্যার ব্যাপার নিয়ে আমার কাছে একটা ছোট্ট তথ্য আছে, আমি আপনাকে বলি। যখন নাকি আমরা ভারতের সাথে বিভিন্ন সময় বসাবসি, এই যে ক্যাটল স্মাগলিং এর বিষয়টা, এটা একটা বড় কারণ। এবং আপনার উনি রাইটলি আপনার ন্যারেট করেছেন যে আমাদের ওই যে আগরতলাতে হচ্ছে না, সিলেট বর্ডারে হয় না, এটা অ্যাকচুয়ালি বড় কারণ, মেজর ইস্যুটা হলো। আর অন্যান্য সারা পৃথিবীরে সকল বর্ডারের মধ্যে কিন্তু
টুকটাক কিছু ঘটনা ঘটে, এবং আমাদের পক্ষে যে কিলিং হচ্ছে, ভারতীয় লোক কিলিং হচ্ছে না আমাদের বিজিবির গুলিতে, এটাও ঠিক না, ওখানেও হচ্ছে, এবং সেটারও একটা তথ্য আছে। তো এখানে আমরা তাদের সাথে মূল জায়গাটা যেটা তারেক সাহেব, আমরা যদি আন্তরিক হই বিষয়টা নিয়ে, অর্থাৎ সমগ্র ভারতের সাথে আমাদের যদি সম্পর্কটাকে একটা মাত্রায় নিতে পারি, তাহলে আমাদের ন্যায্য সকল অধিকারগুলা আমরা মনে দ্রুততার সহিত আগে, কিন্তু আপনি ওভারনাইট হয়তো পাবেন না, কারণ একটা বিশ্বস্ততা নষ্টের একটা দীর্ঘ আমাদের ইতিহাস আছে। আমরা বঙ্গবন্ধুর হত্যার পর থেকে আমরা আমি কথা শেষ করি, আমি এক মিনিট শেষ করি, 1 সেকেন্ড। আপনি এটা কিন্তু আপনার আজকের যে মাত্রা এসেছে, আমরা অনেক সমস্যায় সমাধান করতে সক্ষম হয়েছি। ভারতের যেখানে ভারতকে সহযোগিতা করার দরকার সেটা করা হয়েছে, ভারতও সেখানে উপকৃত হয়েছে, আমরা উপকৃত হয়েছি, এবং আমাদের সামনে বিরাট অ্যাভিনিউ আছে, যে অ্যাভিনিউটাকে আমরা কাজে লাগাইতে পারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার নেশন। অনেক ধন্যবাদ মিস্টার ববি হাজ্জাজ। তাজুল ইসলাম ভাইয়ের সম্বন্ধে একটা কথা বলেন, এই যে হয়তো একটু আনফেয়ার যে একটা সরকারের সব ধরনের অ্যাকশনস বা অ্যাক্টিভিটির সম্বন্ধে একজনকে প্রশ্ন করা হয়তো একটু আনফেয়ার, বিকজ সবকিছুর সাথে নিশ্চয়ই উনি জড়িত না, এবং সবকিছুর পারফেক্ট স্ট্যাটিস্টিক্স এবং নাম্বার হয়তো উনি দিতে পারবেন না। সো হয়তো ওনার যেই জায়গাটায় স্পেশালাইজেশন বেশি সরকারের, যে কথাটা বলেন, ওনাকে আপনারা ডিফেন্ড করার দরকার নেই প্লিজ। ফেয়ার এনাফ। জি, তো যখনই আমরা অন্য কোনো দেশের সাথে আমাদের যেভাবেই সম্পর্ক থাকুক, সবসময় আমাদের ফার্স্ট আসতে হবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। কিন্তু ইলিগাল ট্রেডটার কথা যদি আপনি তুলে নিয়ে আসেন, যেখানেই কন্টিগুয়াস বর্ডার্স আছে, যেই দুটো দেশ পাশাপাশি আছে, সেখানে ইলিগাল ট্রেড আছে। সেটা আপনি ওই ইউরোপে বলেন, আমেরিকা ইলিগাল ট্রেডের কথা, ইলিগাল ড্রাগস ট্রেডের কথা যেহেতু আসে, তখন তো আমেরিকা মেক্সিকো ইমিডিয়েটলি চলে আসে। এবং বড় দেশ ছোট দেশ কিন্তু আমাদের সাথে কম্প্যারিজন যদি করতেই হয়, তাহলে ইউ ইজ প্রবলি এ ব্যাড কম্প্যারিজন। Actually, North America is probably a good comparison, যে পাশে ছোট দেশ এবং বড় দেশ। এবং অবভিয়াসলি ইমতিয়াজ আহমেদ ভাই যেটা বললেন যে রিজিনাল সুপার পাওয়ারের ওই আপনার স্যাংশনটা পেতে, ইফ ইউ উইল গ্লোবাল স্যাংশনটা পেতে রিজিনাল এগ্রিমেন্ট লাগবে। বাট রিজিনাল এগ্রিমেন্ট ছাড়াও আপনি যদি ডিফ্যাক্টো ধরেন, তাহলে ইন্ডিয়া ইজ এ ডিফ্যাক্টো রিজিনাল সুপার পাওয়ার, ওইভাবে যদি আমি বলি, বা সুপার পাওয়ার না বল, দেয়ার পাওয়ার, ওকে, এই রিজিনাল পাওয়ার, ঠিক আছে, দেয়ার রিজিনাল পাওয়ার। বাট টু বি ইভেন টু হ্যাভ দ্যাট রিজিনাল পাওয়ার স্টেটাস, ইট কান্ট বি জাস্ট পাকিস্তান। মানে শুধু পাকিস্তানের উপরে নির্ভর করে তার রিজিনাল পাওয়ার স্টেটাস তো আসতে পারে না, স্পেশালি যখন তারা নিজেদেরকে প্রমাণ করতে চাচ্ছে বিশ্বের কাছে অ্যাজ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। সো বাংলাদেশের স্টেবিলিটি আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু বাংলাদেশের স্টেবিলিটি ভারতের কাছেও ইম্পর্টেন্ট। সো ভারতের সাথে যখনই আমাদের কোনো আদান প্রদান হবে, এবং আদান প্রদানে যে কম বেশি হবে, তারা বড় দেশ আমরা ছোট দেশ, অবভিয়াসলি কিছু ইমব্যালেন্স হয়তো থাকবে, আমাদের চেষ্টা করতে হবে ইমব্যালেন্সগুলো আরো কমিয়ে নিতে। এবং সেটা যে রাতারাতি কমে যাবে, দ্যাটস নট গোনা হ্যাপেন, বাট আমাদের এভরি ইন্টারাকশন উইথ দেম উইল হ্যাভ টু বি উইথ দ্যাট ইন মাইন্ড, যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আগে, এবং আমরা এই ইমব্যালেন্সটা কমাতে পারি কিভাবে। এবং এই যে এই ইলিগাল ট্রেড বা ড্রাগ ট্রেড, এগুলো প্রত্যেকটা বর্ডারে থাকে, শুধু এগুলোতে ফোকাস করলে হবে না। আমাদের বড় ইন্টারেস্ট গুলো, আমাদের ল্যান্ড ইন্টারেস্ট, আমাদের ওভারঅল ট্রেড ইন্টারেস্ট, ওয়াটার, তিস্তা এবং আমাদের মানে ওই ওয়াটার শেয়ারিং নিয়ে অনেক কথা হয়েছে এখানে, এটা অনেক কমপ্লিকেটেড ইস্যুস। ইন্ডিয়ার ভিতরেও, মানে সমগ্র ইন্ডিয়ার ভিতরে অনেক আন্দোলন চলছে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এবং বারবার প্রত্যেকটা নদীতে পাওয়ার স্টেশন বসানো, এটার এগ্রিকালচারাল এফেক্টস আছে, আরো অনেক আপনার ইকোনমিক এন্ড হোয়াট নট এফেক্টস আছে, যেগুলো নিয়ে ওরা নিজেরাও চিন্তিত। সো এখন অবভিয়াসলি যদি একটা 3 দেশ দিয়ে যদি একটা নদীর পানি আসে, তাহলে ওই 3টা দেশ, যেটা তারেক শামসুর রহমান ভাই বলছিলেন, যে ওই 3টা দেশ যদি একসাথে বসে এগ্রিমেন্টে আসে, তাহলে নিশ্চয়ই ওই এগ্রিমেন্টটা আরো বেশি কার্যকর হবে। এবং আমাদেরও হয়তো প্রয়োজন সেইভাবে পুশ করা, নিজেদের ইন্টারেস্ট রেখে বাকি যারা ইনভলভ সবাইকে নিয়ে বসে সেটা নিয়ে ডিসকাস করা। ডক্টর ওহিদুজ্জামান, সব গির্জার ফাদারদের মতো কথা শোনা যাচ্ছে, যদি আমরা ভালো করে যদি সম্পর্ক হয়, আসলেই কি আন্তর্জাতিক রাজনীতি এভাবে চলে কিনা? আসলে সেটাই যে আমাদের যে অ্যাপ্রোচটার জায়গাটা, মানে এটা খুবই একটা ভালো দিক, যে যারা তরুণ তাদের মধ্যে কিন্তু অ্যাপ্রোচের একটা বিশাল পরিবর্তন হয়েছে নানা কারণে, কারণ তারা বিশ্ব সম্পর্কে জানে, বাস্তবতাটা বোঝে। আমাদের ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচটা রয়েছে, একটা হলো সেই ভারত পাকিস্তানের যে তিক্ততা, তার লেগাসি, এবং আমরা ওই সবসময় একটা পলিটিসাইজ করা একটা সস্তা সেন্টিমেন্ট, এই যে আমাদের সমান মর্যাদা। আমরা যখন বসি, ভারতের সাথে বসি বা আমেরিকার সাথে বসি, ব্রিটেন কিংবা ছোট কোনো দেশের সাথে বসি, সমানই কিন্তু আমরা বসি, তাহলে সেখানে কি আমাদের মর্যাদা নাই? কিন্তু মর্যাদার প্রশ্নটা কিন্তু থাকে যখন ইনফর্মাল পজিশনে আমরা থাকি। ফর্মাল পজিশন তো কোনো রাষ্ট্র আপনাকে অস্বীকার করতে পারবে না আপনার মর্যাদার জায়গাটা। কোঅপারেশন করলে মর্যাদা কমে না, এটা ঠিকই বলেছে যে আমরা আজকে সেই কারণে এই অ্যাপ্রোচের জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যদি দেখি যে এই ভোট একটা স্লোগান দিয়ে ভারত বিরোধী, যে দেশ ভারত নিয়ে যাবে, তো সেই স্লোগান দিয়ে ব্যক্তি ক্ষমতায় যাওয়া, ব্যক্তির যে
মানে স্বার্থ চরিতার্থ করার যে মানসিকতা সেটা ত্যাগ করতে হবে। ভারতের এখানে প্রেসিডেন্ট আসলেন প্রণব মুখার্জি, তিনি শুধু ভারতের প্রেসিডেন্ট না, তিনি কিন্তু আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তি, বিকজ তার এই দেশেই তার আত্মীয় স্বজন, এখানেই নড়াইলে তার শ্বশুর বাড়ি, এবং তিনি বাঙালি, তিনি ভারতীয় একজন বাঙালি প্রথম প্রেসিডেন্ট। নানাভাবেই কিন্তু আমরা তাকে নিয়ে করতে পারি। তার সাথে সেই সময় লিডার অব দ্য অপোজিশন বেগম খালেদা জিয়ার যে বৈঠক, সেই বৈঠক তিনি করলেন না। আলোচনার বাইরে চলে যাচ্ছে। না আলোচনা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আলোচনা। এবারে যে মমতা ব্যানার্জি আসলেন, হরতাল অবরোধ সব মানে দূরে রেখে এই যে বিএনপি নেতারা গাড়ি হাঁকিয়ে কিন্তু মমতা ব্যানার্জি যে কে পাশে কত যেতে পারে সেই মহড়া, তাহলে এর কারণটা কি? মমতা ব্যানার্জি কে? মমতা ভারতের প্রধানমন্ত্রী না, ভারতের রাষ্ট্রপতি না। ভারতের রাষ্ট্রপতিকে এখানে করা হলো। এই যে বলা হচ্ছে যে সম্পর্ক, আস্থা, আমার যদি জমি ব্যবহার করে তার টেরিটরিতে আমি জঙ্গিবাদের চাষ করি, তাহলে কিন্তু সেই সম্পর্ক আমার হবে না। আজকের যে সম্পর্ক আমরা করার চেষ্টা করছি, বাংলাদেশের মানুষ এবং যারা নেতৃত্ব দিচ্ছে, ভারতও, আপনি দেখেন অনেকে ভেবেছিল যে মোদি আসলে বিশাল একটা সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন হবে। স্যারও বলছেন শুরুতে যে যেহেতু কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা অনেক বেশি মানে ট্র্যাডিশনাল, ফর্মাল, ইনফর্মাল দুই লেভেলেই, কিন্তু সেটি কিন্তু হয় নাই। সুষমা স্বরাজ আসছে কয়েক মাসের মধ্যে, তার যে বক্তব্য আর কংগ্রেসের বক্তব্যের মধ্যে কিন্তু কোনো পার্থক্য ছিল না। কারণ আজকের কিন্তু আগের সেই ভারত আগের জায়গায় নেই, সারা বিশ্ব চেঞ্জ হয়েছে। না, সারা বিশ্ব চেঞ্জ হয়েছে। ভাষণে কি ছিল, যেহেতু আমি সামনে ছিলাম ওই জন্য বলছি, আমি একটু এক মিনিট না বলে পারছি না, যেহেতু বেশ কিছু মানে কি বলা হয় ইস্যু এমন অনেকটা রাজনীতিবিদের মতনই কথা বলছে। আমি যেটা একটু বোঝাবার জন্য বলছি যে কেন ফেন্সিডিলের বদল কমে গেছে, এর কারণ হলো যে ইয়াবার সংখ্যাটা বেড়েছে। দেখতে হবে যে আমি কোনটা বাড়ছে আর কোনটা। এর কারণ হলো যে আমাদের ইউথরা একটা কিছু তো চায়। মনে হতে হবে কেন পশ্চিমবঙ্গে কেন ফেন্সিডিলের সমস্যা নেই, কারণ ওখানে পশ্চিমবঙ্গে যেহেতু বিআরটিআর আছে, ওদের একটা সোর্স আছে, ইউথ মানেই হলো একটা কিছু হইচই করবে। তো সেই জায়গায় ফেন্সিডিল থেকে যে কমে গেছে এটা যেমন ঠিক, তার কারণ হচ্ছে তারা আবার এটা ঠিক মানে ভালো না যে একেবারে ভালো ছেলে হয়ে গেছে, তা না, তারা আবার গেছে ইয়াবার সংখ্যা। হ্যাঁ, ওটা আবার আরো জটিল আছে, আমি ওই এখন জটিলতা যাচ্ছি না। কিন্তু ওই যে বলা যেটা হয়তো বলতে চাচ্ছিল যে ইউথ মানেই সব প্রোগ্রেসিভ, তা কিন্তু না। এই জিনিসটা খেয়াল রাখতে, যেটা আমার মানে ইশফাক ভাই বলতে চেষ্টা করেছিল যে তার ইউনিভার্সিটিতে যে সমস্যাটা হচ্ছে, ইউথের মধ্যে কিন্তু আবার আরেকটা সেটা খেয়াল রাখতে হবে যে ইউথ মানেই যে সব ববি তা না, কিন্তু মানে অন্য ধরনের ইউথ ইজ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন। আমি আমার জায়গায় ফিরে যাই যে সম্ভাবনার জায়গায় একটু বলুক স্যার। আমি জাস্ট হেল্প করার জন্য আমি একটু ববির ওই প্রশ্ন করে তারপরে আমার কথা হচ্ছে যে যেটা বলার চেষ্টা করছিলাম যে ভারতের রিজিওনাল পাওয়ার, আমি এখানে বাংলাদেশকে আনতে বাধ্য হচ্ছি। বাংলাদেশ ভারতের চেয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এগিয়ে আছে। কোনো সময় একটা সুপার পাওয়ার যার হিউম্যান ডেভেলপমেন্ট ছোট একটা পাওয়ারের চেয়ে কম, সে সুপার পাওয়ার হতে পারে। এটা তার সিরিয়াস সমস্যা আছে। অমর্ত্য সেনের শেষ বই পড়লেই বোঝা যাবে যে ভারতে কি ধরনের সমস্যা রয়ে গেছে। এবং তার মধ্যে যেটা নিয়ে আলোচনাই এখনো হয়নি, এবং এটা একটু বলা দরকার, যেই ইন্টারন্যাশনাল টেররিজমের যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে, ওয়ার্ল্ড ইন্ডেক্স, তার মধ্যে পৃথিবীতে পাকিস্তান হলো 3 নম্বর, ভারত 6 নম্বর, বাংলাদেশ 23 নম্বর। আমি অবাক হয়ে যাই, সে সবাই বাংলাদেশকে নিয়ে ফোকাস করছে, পাকিস্তানকে হয়তো কিছু কিছু করছে, কিন্তু সবচেয়ে চিন্তিত হলো যে এত দিনের একটা গণতান্ত্রিক দেশ সে কেমন করে 6 নম্বরে আসলো। কারণ মনমোহন সিং নিজেই বলেছেন যে মাওবাদীরা 1/3 ভারত বলতে গেলে মানে ইনফেক্ট করেছে, যেখানে মাওবাদী যে দাবটটা, সেই জায়গার চিন্তার ব্যাপার। কারণ গণতন্ত্র করেও দেখা যাচ্ছে ভারতের এই সমস্যাটা রয়ে গেছে, নাহলে 6 নম্বরে কেন তাকে লিস্টে পাঠালো। সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আমাদের আলোচনাটা আর একটু গভীর হওয়া হয়েছে এই কারণে যে ফেন্সিডিলের বদলে যেমন ইয়েবা এরকম একটা আছে, কি কারণে আমরা পাচ্ছি না এই যে ওয়ান আইটেম বাই ওয়ান আইটেম যে ফাইট করছি, কেন আমরা ট্রেড বাড়াতে পারছি না, যেটা বারবার মাহফুজুল্লাহ ভাই বলতে চেষ্টা করছেন যে তারা বিভিন্ন নন ট্রেডিশনাল ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার দিচ্ছে। এটা কারণটা কি? এর একটা বড় কারণ হলো, আমি একটু বলে নিই এক সেকেন্ড। যেমন আমার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমার ট্রেড ইমব্যালেন্স কার পক্ষে?
আমার পক্ষে। কেন তো আমরা সেটা বলছি Exactly. ইন্ডিয়ার সঙ্গে আমি পার্সোনালি মনে করি না যে ট্রেড ইমব্যালেন্স যেটা এটা আমরা ওভার নাইট আমি সেখানে মাহফুজুল্লাহ আমি সেখানে একটু তাদের চায়নার সাথে জাপান, কোরিয়া, কিন্তু চায়না নিয়ে কেউ কথা বলে না, ভারত নিয়ে আমি কোরিয়ার সাথে আমি একটু বলে নিই, একটু এই জায়গায় বুঝাবার জন্য বলছি, মানে তর্কের কারণে। সেটা হলো যে মাইক্রো পলিটিক্সের সাথে গণতন্ত্র একটা মিল আছে। সেটা হলো যেটা পিকেটের বই পড়লেই বোঝা যাবে, যে ক্যাপিটালের বই। জিনিসটা হলো যে গণতন্ত্র আমাদের দেশে, এই দক্ষিণ এশিয়ায় মূলত নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র, যার জন্য হলো ওই যে আইটেম বাই আইটেম যেটা হয়, এই কারণ হচ্ছে কেউ তার ভোট ব্যাংক ছাড়তে চায় না। কারণ বড় আকারে যদি সে দেখে তাহলে কিন্তু সে লাভবান হবে, আমাদের যদি আরো ছাড় দিতে পারে, কিন্তু সে ছাড় দিতে পারছে না কেন? কারণ ওই কনস্টিটুয়েন্সিতে দেখা যাবে হয়তো তাঁতিরা তাকে ধরেছে, না তুমি কোনোভাবেই ট্যাক্স কমাতে পার, কোনোভাবেই এই কি বলে বাংলাদেশের জিনিস আসতে দিবে না ইত্যাদি। এই যে মাইক্রো পলিটিক্সের কারণে কিন্তু একটা স্ট্রাকচার খারাপ হয়ে গেছে। গ্লোবাল প্রবলেম, যে কারণে ডব্লিউটিও নিয়ে যে সমস্যা, সেম সমস্যা না, কিন্তু কনস্টিটিউয়েন্সির এই প্রবলেম। কিন্তু মাহফুজুল ভাই, যেটা হয়ে গেছে যে আমরা ইউরোপিয়ান ডেভেলপ কান্ট্রিজের ইকোনমি যেহেতু অন্য আকারে বড় স্কেলে তারা চিন্তা করে, যেটা ফোর্ডিস্ট মেথড বা যেই আমরা বলি না কেন, সেই বড় আকারে এখন পর্যন্ত আমরা আমাদের ক্যাপিটালিজম কিন্তু ওই লেভেলে এখন পর্যন্ত এই দক্ষিণ এশিয়া এই মাইক্রো পলিটিক্সের কারণেই দেখা যাচ্ছে বারবার হোঁচট খাচ্ছে। এখানে দিল্লি সরকার চাইলেও কিন্তু ওই যে গরুর যে ফায়ারিংটা হয় সে কিন্তু থামাতে পারছে না, কারণ ওইখানে লোকাল যে পলিটিশিয়ান যে তার দাপট কিন্তু কম না। সেই জায়গায় আমাদের, আমি মনে করি এটা করলে আমাদের সমস্যা না, এটা ভারতেরও সমস্যা, এটা দক্ষিণ এশিয়ার সমস্যা। মাহফুজুল্লাহ ভাই খুব সংক্ষেপে আমি সময় কম, সময় বোধে একটা সংস্কৃতির কথা বলা হয়, বললেন যে একই রাষ্ট্র ছিলাম। হ্যাঁ, একই রাষ্ট্র ছিলাম, এটি যেমনি বাস্তবতা। কুলদীপ নায়ারের মতন বুদ্ধিজীবীরা মনে করেন ওই 1947 সালে ভাগাভাগিটা অন্যায় ছিল, কাজে এক হয়ে যাওয়া উচিত। ওইটার পাল্টা জবাব হচ্ছে আমরা এক হব না বলে, আমাদের স্বতন্ত্র জাতীয় মর্যাদা আছে বলেই 1971 সালে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য, অন্যের কাছে বিলীন হয়ে যাওয়ার জন্য। আমি সবশেষে যেটা বলি, সবসময় যেটা বলি যে বাংলাদেশ ভারত সম্পর্ক কি হওয়া উচিত। আমি সবসময় আলবেয়ার কামুর একটা কবিতা বলি যে তুমি আমার সামনে থেকো না, আমি তোমাকে অনুসরণ নাও করতে পারি, তুমি আমার পেছনে থেকো না, আমি তোমাকে নেতৃত্ব নাও দিতে পারি, চলো আমরা দুজন চলি হাত ধরে পাশাপাশি। জি, আপনাকে বোধহয় প্রশ্ন করেছে আপনার ওই শান্তি বাহিনী এবং উল্পা, এটা কিন্তু ভাইস ভার্সা। শান্তি বাহিনীর সমস্যা কিন্তু আমরা ভারতের সহযোগিতা কিন্তু সমাধান করেছি, আর আমাদের ভূখণ্ড আমরা ভারতীয় উল্পাদেরকে ব্যবহার করতে দেব না, এই অঙ্গীকারের ভিত্তিতে আমরা তাদেরকে সহযোগিতা করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়াই দিয়েছে। আমি আরেকটু যোগ করে বলি যে এখন 30% ভারত সুবিধা পাচ্ছে আপনার ট্রেডে, আর আমরা 17%, আমাদের তাদের ছিল 12%, আমাদের ছিল 3%। তো সেখান থেকে আমরা 3 থেকে 17-তে গেলে আমাদের যথেষ্ট অগ্রগতি ঘটেছে। এখন বিষয়টা হলো যে আমি কথাটাকে খুব না বাড়াইয়া একেবারে একটি জায়গায় নিয়েই শেষ করতে চাই যে ভারত, আমি মনে করি বাংলাদেশকে যথেষ্ট মর্যাদা দেওয়ার মতন আজকের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং আপনি সমুদ্র সীমানার রায়ের পরিপ্রেক্ষিতে যে অর্জন, সেখান থেকে কিন্তু এটা প্রমাণ করে। তারপর শান্তি চুক্তির আপনার শান্তি বাহিনীর এই সমস্যার সমাধান হয়েছে, সীমান্ত সমস্যার সমাধান হচ্ছে, আমরা সেখানে 10,000 একর বেশি জায়গা আমরা পাচ্ছি। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে এই আমাদের ধারাবাহিকতা যদি আমরা দূরে রাখতে পারি, আমাদের ভারতের যে আনএক্সপ্লোরড 7 সিস্টার আছে ওইটাকেও যদি আমরা সুবিধা দিতে চাই, তাহলে আমরা অনেক বেশি সুবিধা নিতে পারবো, এবং বাংলাদেশ এই সুবিধা দিয়ে অনেক বেশি লাভবান হতে পারে। 30 সেকেন্ড যদি আপনি কিছু বলতে চান। 30 সেকেন্ড। জি, তাহলে আমি আরো কিভাবে সামনে এগোতে পারি, সামনে এগোনোর জন্য একটা বিরাট আমাদের ফিউচার আছে, সেটা হচ্ছে কানেক্টিভিটি, যেটা নিয়ে আজকে আমরা আলাপ করি নাই, কিন্তু যেটা মমতা ব্যানার্জি বলে গেছেন, ঢাকা ক্যান বিকাম ইনডিড এ হাব। এবং আমরা যেটা বারবার বলছি, যার জন্য অবশ্যই আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ঢাকা এয়ারপোর্ট ক্যান বিকাম অ্যান ইন্টারন্যাশনাল হাব, চিটাগং এয়ারপোর্ট এবং বিশেষ করে ডিপ সি পোর্টের জন্য আমাদের যদি ট্রাফিক আনতে হয়, আমাদের অলরেডি কিছু কাজ হচ্ছে, আমাদের নর্থ ইস্টের সাথে রেলওয়ে যোগাযোগ হচ্ছে, রোডগুলো বেটার হচ্ছে, এবং আমরা যদি এনভায়রনমেন্ট দেশে ক্রিয়েট করতে পারি, বিজনেস আমাদের আসবে এন্ড ইট উইল হেল্প আওয়ার ইকোনমি। যেমন 30 সেকেন্ড শিক্ষা, যেহেতু আপনি শিক্ষার অধ্যাপক, বাড়ানো, অবাধ যোগাযোগ এবং আদান প্রদান এবং কোঅপারেশন, সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনে।
দিয়ে আমরা উত্তর সুযোগ নেই পয়েন্টস আরো কিভাবে সম্পর্ক আমরা বাড়াতে পারি ভালো সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে অলরেডি কথা হয়েছে। সম্পর্ক আমরা বাড়াতে পারি ইকুয়াল ফুটিং এ, এবং ওই যেটা বললাম যে নেইবারলি উপায়ে যেই ইস্যুগুলো আমাদের আছে, স্পেশালি ওয়াটার শেয়ারিং বা যে ইস্যুগুলো আছে, যতগুলো দেশ এটার সাথে জড়িত আছে সবাই মিলে একসাথে বসে মিস্টার এগিয়ে তারেক যাওয়া। শামসুল রহমান। আমি মনে করি যে বাংলাদেশের অনেক কিছু দেওয়ার আছে ভারতকে, এবং সেই দিতে হলে আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। জি, আপনাকে দিয়ে শেষ করব। আমাদের ঘর ঠিক করতে হবে আগে। ঘর যদি দুর্বল থাকে তাহলে পররাষ্ট্র নীতি ঠিক মতন সাজানো যায় না। মাহফুজুল্লাহ ভাই কিছু বলবেন না শেষ করব? না, আমি বলছি যে অনেক রকমের ব্যাখ্যা দেওয়া হয়তো, যেমন সমুদ্র সীমা তো কূটনীতির রেজাল্ট না, এটা মামলার রেজাল্ট। কাজেই আমি বলছি যে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত বিষয় আর কি, অন্য কিছু না। আপনার এখানেই তো আমাদের স্টার্টার। আচ্ছা, এটা অনেক দীর্ঘ শেষ করে জানিস করে তো আমরা পানি পাই নাই জাতিসংঘে। পানির নালিশ করে কিন্তু পানি হয় না, বরং আমাদের কেউ জিজ্ঞাসা করে নাই, কথাও বলে নাই আমাদের সাথে। ফলে 1977 এ এগ্রিমেন্ট হয়েছিল না, 97 ওইখান দিয়ে হয় নাই। ওই যে পার্সোনাল, এই যে পারস্পরিক কোঅপারেশন রিলেশন, তার মধ্যে দিয়ে ওই 97 এ পানি চুক্তি হয়েছিল, আমরা পানি পেয়েছি এবং আমরা তিস্তাও পাবো। সবাইকে আসবার জন্য, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, প্রিয় দর্শক আমাদের সঙ্গে অনেকক্ষণ থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।